না, আওয়ামী লীগ করা যাচ্ছে না। আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে জেলে দেওয়া হচ্ছে। আমি বলি জামাতের যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে কি, জামাত হলো রাজাকার, আমার কথাটা হলো ওইখানে। আর আপনি হলেন, আমি হলাম স্বাধীনতার পক্ষের শক্তি, আমি তাকে কখনোই নিব না। এটা জেনারেল কমেন্ট নয়। সুন্দর রাষ্ট্রকে জর্জরিত করে দিচ্ছে, একটা গার্বেজ বানিয়ে দিয়েছে, আর সেই গার্বেজের মধ্যে থাকি আবার বলতে আমি আপনার স্টেটমেন্টকে যদি ভাই ডিকোড করি, একটা সুন্দর রাষ্ট্র যেটি শেখ হাসিনার হাতে ছিল সেটি জর্জরিত করে দিচ্ছে প্রফেসর ইউনূস, এই তো দাঁড়ায়। সুতরাং এই কথাটা আরেকটা স্টেপ এগিয়ে আপনি ওটা বলতে পারেন যে আপনার শেখ হাসিনাকে ফেরত চান, আপনি আরেকটা স্টেপ এগিয়ে শেখ হাসিনাকে ফেরত চান, নো নো নো, এটা আপনি বলতেই পারেন। দেশটা গার্বেজ যদি না হয় তাহলে দেশের মানুষ কেন রুখে দাঁড়িয়েছে? রুখে দাঁড়িয়েছে, ভোট দিতে পারে নাই, আর এখন হয়েছে যে ভোট দিও না, তাই দাঁড়িয়েছে না। কথা বলছে ভোটের জন্য, ভোটের জন্য না শুধু। আর এখন ভোট কিভাবে শুধু যদি ভোটের জন্য? 1971 সালে বাংলাদেশে কোনো ইলেকশন কমিশন ছিল না, তার মানে শূন্য থেকে শুরু করতে হয়েছে। কিন্তু বাংলাদেশে এখন এমন একটা নির্বাচনী ব্যবস্থা আপনারা 15 বছরে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যেখানে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই। বাংলাদেশ দালে নির্বাচনের আগে যারা যেগুলো হয়েছিল সেগুলো সব অবৈধ নির্বাচন হয়েছে। শেখ হাসিনার ওই 3 আমলের আগে যে নির্বাচন হয়েছিল সেগুলো কোন আইনে হয়েছিল? শেখ হাসিনার 4 আমলের সরকার 57টা সেনা অফিসার একটা স্বাধীন দেশে কিভাবে মারা যায়, তারপরে সেনাবাহিনী চুপচাপ বসেছিল। আমরা দেখছি ছোটবেলায়ও একটা আর্মি অফিসার যদি কোথাও ইনসাল্ট হয়েছে সেই এলাকা চইসে বেড়াইছে, আর 57টা অফিসার মারা গেছে, গোটা সেনাবাহিনী চুপচাপ বসা ছিল। শেখ হাসিনার 4 আমলের নির্বাচন বিতর্কিত নির্বাচন, এগুলি কোনো নির্বাচন নয়। এর বাহিরেরও বহু নির্বাচন নিয়ে দেশে প্রশ্ন আছে। তাহলে কিছু ছিল না, অধিকাংশ ক্ষেত্রেই ছিল না, অধিকাংশ ক্ষেত্রেই ছিল না। এই দেশের প্রতিষ্ঠান দাঁড়ায়নি। এটা তো শুধু আপনার পার্সোনাল আগ্রহের জায়গা থেকে বা পার্সোনাল আপনার কোনো ক্ষোভ থাকতে পারে, সেখান থেকে আপনি বলতে। তো 111-এর ফখরুদ্দিনের পাশে যে জেনারেল সাহেব ছিলেন তখন মাটি কাঁপতো, আর এখন যে ইউনূস সাহেবের পাশে যে আর্মি চিফ আছেন, আর্মি মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, মাটি কেন কাঁপে না? একটা বিষয় আসলে দেখলাম যে 111, এই যে আনিস আলমগীর ভাই বলছে 111-এর সরকার দেখিয়ে গেছে দৃশ্যমান অনেক কিছু, আর এই সরকার ব্যর্থ। এই সরকার বাংলাদেশ জন্মের পরে এরকম সরকার আর আসে না। শুরুতে আনিস আলমগীর ভাই আপনার কাছে আসতে চাই যে আসলে আমাদের 5ই আগস্টের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বিভিন্ন বিষয়ে যে ঐক্য বা ফেসিবাদের বিরুদ্ধে যে ঐক্য দেখেছি, 5ই আগস্টের পরে নানা ইস্যুতে সেই ঐক্যে ফাটল ধরেছে, বিভাজন শুরু হয়েছে। এই বিভাজন চলমান রেখে একটি সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব? সাথে এই প্রশ্নটা একটু যুক্ত করে দিয়ে, সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে, সরকার যা ভাবছে, সেটিও সুষ্ঠু নির্বাচন বা একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে কতটুকু অনুকূল পরিস্থিতি তৈরি করবে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক যারা আছে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে। আপনি বিভাজন কোথায় দেখছেন? আমি তো কোনো বিভাজন এখানে দেখছি না রাজনৈতিক দলগুলোর মধ্যে। যে বিএনপি, তারপর জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং আরও যারা আছেন এখানে, তাদের মধ্যে কিসের বিভাজন? যেগুলো হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক মতদ্বৈধতা। এটা তো হইতেই পারে, এটা যদি না হতো তারা তো একদল হতো। এখন আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার আমলে যেটা 5 আগস্টের আগে যে রাজনীতি ছিল সেটা এখন থাকবে, সেটা কিভাবে সম্ভব? কারণ আওয়ামী লীগকে তো আপনি আইন করে না, আমি বলবো যে একটা অভিযোগ দিয়ে আপনি আদালতে গিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন, যেটা আমি মনে করি যে মানে অদ্ভুত ধরনের একটা। সেটা আদালতে না, এটা কার্যক্রম নির্বাহী আদেশে, সেটি নির্বাহী আদেশে করে দিয়েছেন। তারা তো তাদের নির্বাহী আদেশে করছেন, তাদের তো বিচারই হয় না, বিচারের আগে তাদেরকে রায় দিয়ে দিয়েছেন যে এরা থাকবে না, তাদের তাদের যেহেতু নিবন্ধন নাই তারা কার্যক্রমও করতে পারবে না। যাই হোক, সেটা একটা বিষয় যে আপনি একটা রাজনৈতিক দলকে পুরো কার্যক্রম থেকে আলাদা করে দিয়েছেন। ওই আলাদা করে আপনারা অতীতে যারা সেই দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন তারা এখন লড়াই করছেন। তো তারা যখন লড়াই করে, এখানে তো এক দলের ইলেকশন হচ্ছে না, তাহলে সামনে যে নির্বাচন আছে সেখানে কে কিভাবে জয়ী হবে, মসনদে যাবে, তাহলে সে লড়াই তো থাকবে। এটা তো একটা আদর্শিক লড়াই শুধু নয়, এটা হচ্ছে যে ক্ষমতার লড়াই। এই ক্ষমতার লড়াই তো খুবই, আমি মনে করি যে এটা খুবই হেলদি। এখানে কোনো অন্য কোনো তো আমি দেখছি না। বরং একটা জিনিস আপনি বলতে পারেন যে বিএনপির ছত্রছায়া যারা ছিল অতীতে, তারা এখন বিএনপিকে ছত্রছায়া মানে আন্দোলনে, যুগপৎ আন্দোলনে যারা ছিল, ও ছত্রছায়া বলবো আমি। যুগপৎ আন্দোলন যেটা, সেটা ছত্রছায়া। বিএনপি ছত্রছায়া ছাড়া ওই সমস্ত রাজনৈতিক দলগুলো মেইন স্ট্রিমও আসতে পারতো না, এমন এক অবস্থা তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার আমলে
অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা বিএনপির সঙ্গে তারা অ্যালায়েন্স করার প্রেক্ষিতে তাদের শক্তি অনেক বেড়েছে, সেই শক্তিতে তারাও বলিয়ান ছিল। তো বিএনপির কাছ থেকে এক ধরনের সহযোগিতা তারা দীর্ঘদিন থেকে পেয়ে আসছে। সেই পেয়ে আসার পর এখন যে পরিস্থিতি, সেটা এখন তারা বিএনপির বিরুদ্ধে যেতে চায়, কারণ বিএনপি এককভাবে ক্ষমতা নিতে চায়, আগের মতো তো তাদেরকে ক্ষমতায় স্টেক হোল্ডার বানাচ্ছে না। তো স্বাভাবিকভাবে বিএনপির বিরুদ্ধে তাদের অভিযোগ থাকবে। এবং আরেকটা জিনিস, বিএনপি যে রাজনীতি অতীতে করেছে সেই রাজনীতি এনটি আওয়ামী লীগ রাজনীতি ছিল। এখন তো এনটি আওয়ামী লীগ রাজনীতিতে বাংলাদেশে কি, এনটি আওয়ামী লীগ রাজনীতি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে না থাকা, কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধকে ইয়ে করা, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে আফল করে কেন, সেটা এক ধরনের জ্বালা। এনটি আওয়ামী লীগ রাজনীতির মধ্যে হচ্ছে ভারত বিরোধিতা। তো এখন এই প্রেক্ষিতে আপনি যদি দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দলটা গঠন করেছে স্বাধীনতার সঙ্গে তার জড়িত, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম ফিগার একটা দল। আরেকটা অন্যতম ফিগার আমাদের জিয়াউর রহমান, স্বাধীনতা যুদ্ধের এই দলটাও জিয়াউর রহমানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে তারা দাবি করেন এবং তাদের কার্যক্রমও স্বাধীনতার পক্ষেই আছে এখনো পর্যন্ত। তো এখন একটা স্বাধীনতার পক্ষে মেইন যে রোল যারা প্লে করতো, যারা মেইন দাবিদার ছিল, তারা যখন চলে যায় তখন এনটি আওয়ামী লীগ বা এনটি ভারত রাজনীতি করবে যারা, তাদের কাছে তো আর কোনো ইস্যু নাই। তারা সেই কারণে তারা এই কারণে বিএনপিকে টার্গেট করে, বিএনপিকে ভারতীয় দালাল বানায়, বিএনপিকে স্বাধীনতার মানে পক্ষ শক্তি হিসাবে তারা আক্রমণ করে। এই যে জিনিসটা, আমি মনে করি যে এগুলো তো রাজনৈতিক খেলার একটা অংশ, ক্ষমতার খেলার একটা অংশ। এটা তো বড় কোনো ধরনের বিভেদ আমি দেখি না। বিভেদ শুধুমাত্র তখন হতে পারে যখন আওয়ামী লীগ এখানে ইলেকশন করার সুযোগ পাবে। আপনি যখন দেখবেন যে সুরসুর করে তখন এক সুরে কথা বলবে এরা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ যখন অনুপস্থিত, তাহলে তাদের যে এখনকার রাজনীতি সেটা খুবই খুবই যৌক্তিক এবং আমি মনে করি যে এটা কোনো সমস্যা মানে এখানে নিয়ে আপনি আসলে কোনো বিভাজন দেখছেন না, মতের বিরোধ দেখছেন, মতের বিরোধ দেখছেন। ফয়জ আহমেদ ফয়জ আসতে চাই যে প্রয়োজন সরকারের পলিটিক্যাল উইজডম, তাহলে এই যে ঝুঁকির প্রসঙ্গ আছে নির্বাচন, বিচার বা সংস্কারে, সেটি কোনোটাই থাকবে না এবং এই পলিটিক্যাল উইজডম দেখাতে পারলেই সরকার সকলের মধ্যে একটি ঐক্য থাকবে, মতের পার্থক্য থাকতে পারে বাট ঐক্য থাকবে। জি, আপনাকে ধন্যবাদ। সব সহালোচকের শুভেচ্ছা। আমার কাছে মনে হয়েছে আপনি শুরু করার সময় যে স্ক্রিপ্টে শুরু করেছেন এটা পুরনো। কেন মনে হয়েছে? আপনি যে সংশয়ের কথা বলছেন, আপনি ইভেন পলিটিক্যাল পার্টিগুলির কারো কারো রেফারেন্স দিয়ে যে অভিযোগের কথা বলছেন, সেগুলি কমপক্ষে 3, 4, 5 দিন, কোনোটা 1 সপ্তাহেরও বেশি পুরনো। এই কারণে বলছি যে দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন, রাজনীতি এগুলি প্রতি ঘন্টায় পর্যন্ত পরিবর্তন হচ্ছে, প্রতি 24 ঘন্টায় সিনারি পাল্টে যাচ্ছে। কোনটা পুরনো একটু বললে ভালো হতো। সেই জায়গায় আপনি এই যে সংশয়ের কথা বলছেন না, অন্তত গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমরা কোন পলিটিক্যাল পার্টির কোন নেতৃত্বের মুখে নির্বাচন নিয়ে একটিও সংশয়ের কথা শুনিনি, একটিও না। দেখুন, আর ওভারঅল যদি আপনি একটা সংশয়ের কথা বলেন, যে অনিশ্চয়তার কথা বলেন, সেটা পুরো জাতি হিসেবে আমরা একটা বিষয়ে সচেতন। সেটা রিসেন্ট টাইমে পলিটিক্যাল পার্টিগুলির নেতৃত্ব যখন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সেই বৈঠকেও পলিটিক্যাল পার্টির লিডারশিপের সঙ্গে ওনার যে আলোচনা হয়েছে, সরকারের এবং পলিটিক্যাল পার্টিগুলির এই জায়গায় একটা ঐক্যমত্য রয়েছে যে আমাদের টোটাল নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে এগোচ্ছে এটাকে ভণ্ডুল করার জন্য নানান ধরনের অপতৎপরতা আছে, সেটা একদম সুনির্দিষ্ট। এখানে যারা পতিত স্বৈরাচার তাদের এই চেষ্টাটা আছে। এই কারণে তারা কখনো কখনো কোনো ঘটনা, ধরুন সেটা দুর্ঘটনাও যদি হয়, সেটা থেকেও সুযোগ নিচ্ছে। লেটেস্ট এক্সাম্পল হচ্ছে মাইলস্টোনের ঘটনায় তারা ব্যাপক গুজব ছড়িয়ে পুরো পরিস্থিতিটাকে একটা বাজে দিকে আপনার নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আবার কখনো কখনো এরা নিজেরা ঘটনা ঘটিয়ে ষড়যন্ত্র করবে। সুতরাং এই জায়গায় আমাদের যে সতর্ক থাকার জায়গা, যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ, সরকারের জায়গা থেকে সরকার সতর্ক থাকবে। একই সঙ্গে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলি এই বিষয়ে সজাগ থাকা। এখন পলিটিক্যাল পার্টি তো বিএনপি তো বলছে, বিএনপি চেয়ারম্যান বলছে যে ফ্যাসিবাদী অপশক্তির একটা উত্থান, চেয়ারপারসন যে উত্থান ঘটার একটা যথেষ্ট সুযোগের কথা তারা বলছে, ষড়যন্ত্রের কথা। ডেফিনেটলি উনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন। হ্যাঁ, উনি নির্বাচনী অনিশ্চয়তার কথা বলেছেন, তা নয়তো নিশ্চয়ই ফ্যাসিবাদী এই শক্তির উত্থানের সম্ভাবনা। আমি আমাদের দেশে সব সময় নির্বাচনের যখন একটা পরিবেশ থাকে, দেশ যখন নির্বাচনমুখী, সেই সময়টা খুব সেন্সিটিভ থাকে, খুবই স্পর্শকার। আপনি তো আওয়ামী লীগের মতো এক দানবের কথা বলছেন, তখন খুব ক্ষুদ্র ক্ষুদ্র যারা মানে অপশক্তি আছে তারাও নানানভাবে সক্রিয় হয়ে ওঠে নির্বাচনকে ঘিরে। আপনি দেখবেন নির্বাচনকে ঘিরে বিশেষ অভিযান পরিচালনা করতে হয়, অস্ত্র উদ্ধারের জন্য, এটার জন্য, ওইটার জন্য। সেই বাস্তবতায় বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন, উনি খুবই রাইটলি পয়েন্ট আউট করেছেন। উনি বাংলাদেশের এই মুহূর্তের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ পলিটিক্যাল পার্টি, তার সরাসরি নেতৃত্ব দিচ্ছেন তিনি।
তার কিছু মানে ওভারঅল পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আছে, শুধু নিজের দল নয়। এই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি মনে করি এটা সবগুলি পলিটিক্যাল পার্টির জন্য এক ধরনের বার্তা। তাহলে ফয়েজ ভাই, এটা সুতরাং একটু- এই জায়গায় আপনি যে অনিশ্চয়তা বা সংশয়ের কথা বলছেন, এটা আমার কাছে খুব বেশি এই মুহূর্তের আলোচনায় যৌক্তিক নয়। তবে ঝুঁকির প্রসঙ্গ, সাইফুল হক ভাই ঝুঁকির প্রসঙ্গ বললেন যে বেশ কিছু ঝুঁকি আছে। এটা নির্বাচনের গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ঝুঁকি আছে। আমি যতটুকু নির্বাচনকে বুঝি, এটা নির্বাচিত হয়ে যাওয়া একটা সরকারের জন্য ঝুঁকি আছে। শেখ হাসিনা 2024 সালে যখন নির্বাচনটা সেরে ফেললেন, অনেকেই ধরে নিয়েছে এই হাসিনার আর কোনোভাবেই বিদায় করা সম্ভব নয়। খুব অল্প সময়ে তিনি বিদায় হয়েছেন। সুতরাং না, আবার যে কোনো ফয়েজ ভাই, যে ঝুঁকির জায়গাটা যদি আপনি বলেন, এটা সব সময় থাকে। আমি আপনাকে একটা কনক্লুশনে আসি, আপনার সুবিধা হবে। সাইফুল ভাই যেটা বলেছেন যে বিচারের বিষয়ে দৃশ্যমান হওয়া, দেখুন এখানে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয়ের যত আলাপ হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে কেউ, আমি যদি একদম ফরমেশনটা বলি, কেউ বিচার, সংস্কার, নির্বাচন এভাবে শুনতে বা বলতে পছন্দ করেন, কেউ সংস্কার, বিচার, নির্বাচন এই ফরমেশনে শুনতে পছন্দ করেন, আবার কেউ নির্বাচন, সংস্কার, বিচার এভাবে শুনতে পছন্দ করেন, তাই তো? কিংবা যার মুশকিলটা যেভাবে হচ্ছে- সুবিধা হয় সেভাবে প্রসঙ্গগুলোকে সাজিয়েছেন। আপনার আর আমার বক্তব্য একই কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং এই জায়গায় আমরা বিচারের বিষয়ে যদি বলি, বিচারের যেই ধারায় অগ্রগতি হচ্ছে, এখানে বিজ্ঞ দুজন আইনজীবী আছেন, যে ধারায় অগ্রগতি হচ্ছে এর চেয়ে বেশি আপনি প্রত্যাশা করা উচিত নয়। অবিচার যেন না হয় শেখ হাসিনার প্রতিও, তার আইনি অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। সুতরাং বিচারটা ঠিকঠাক এগোচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কনফিডেন্স বিচার নিয়ে যথেষ্ট তৈরি হয়েছে। সংস্কারের বিষয়ে ভাইয়েরা নিয়মিত সংস্কার জন্য যে ঐক্যমত্য কমিশন সেখানে সময় দিচ্ছেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে। অনেকে পলিটিক্যালি এটাকে এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, কেউ কেউ পারছেন না, কেউ কেউ পেরেও স্বীকার করছেন না। আমি বলে রাখি, যেই জায়গাটায় বসে ওনারা আলোচনা করছেন, জি। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো না কখনো একটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিণত হবে, সেটা মনে সুতরাং করছেন। ফয়েজ ভাই। সংস্কারের জায়গাটা হচ্ছে, আর নির্বাচনের যে প্রশ্নটা, সেটা নিয়েও কোনো সংশয়ের জায়গা জি, নেই। মানে এই প্রসঙ্গ সংশয় কিংবা আরো কোনো ঝুঁকি কি আছে সেটা নিয়ে বিস্তারিত সরকারের যে ভাবনা সেটা নিয়ে পরে আমরা শুনছি। ফয়েজ ভাই, ফয়েজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বা তাবু হেনা রাজ্জাকি ভাই, যেটি বাংলাদেশ যাতে কোনোভাবে না হারে তার আশঙ্কা হলো দু একটি রাজনৈতিক দল জিতে যেতে পারে প্রসঙ্গগুলো উত্থাপনের কারণে, কিন্তু বাংলাদেশ হেরে যেতে পারে, এরকম একটা শঙ্কার কথা বলছেন। আপনি কিভাবে দেখছেন? জনগণ হারলেই দেশ হারে। জনগণ যদি হাইরে যায় তাহলে দেশ হারে। আমি একটা কথা বলি, ভাই একটা কথা পিআর পদ্ধতিটা নিয়ে আসছে। জি, মঞ্জু ভাই বলেছেন। এই যে পিআর পদ্ধতিটা উনি আনলেন, পিআর পদ্ধতির, আমি কিন্তু পিআর পদ্ধতির পক্ষ বিপক্ষের লোক না, আমি বলছি আলোচনা হলো পিআর পদ্ধতির প্রথম প্রফিট হইল বা সুবিধা হইলেই কারো ভোট বিফলে যায় না, নাম্বার 1। নাম্বার 2, সংসদে প্রত্যেক দলের প্রতিনিধি যাবে, মাঠে আন্দোলনটা থাকবে না, সব আলোচনা সংসদে হবে। আবার সরকার একটু দুর্বল হয়। এখন আপনি আসেন, যদি আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি, যে সংস্কারগুলো হবে, যে ঐক্যমত্য কমিশন যেগুলো করবে, সেগুলোকে নেক্সট পার্লামেন্ট পরবর্তী 2 বছরের মধ্যে এটাকে অ্যাপ্রুভাল দিবে, এরকম কথা আছে। পরবর্তী 2 বছরের মধ্যে যদি হয়, আর নির্বাচনের পদ্ধতি যদি পিআর সিস্টেম না হয়, একটা দল চলে যাবে পার্লামেন্টে, তখন বাকিরা যে স্বাক্ষর করলো, যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব, তারা তো থাকবেই না। তারা তো বলছেন যে বাস্তবায়নের জায়গাটা অনিশ্চিত হয়ে যাবে, হবেই না। আমি নিশ্চিত করে দিচ্ছি, আপনি কোন আমি বলে দিচ্ছি হবেই না, নাম্বার 1। তাহলে এই জায়গায় রাজ্জাকি ভাই প্রশ্নটা রেখে যায়, এই রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আলোচনা করেই তো আসলে সেই চূড়ান্ত প্রতিবেদনটি জাতীয় ঐক্যমত্য কমিশন দিবে, তাহলে হবে না কেন? কেন বলছি, একটা পার্ট তো বলে ফেললাম, যেটা বলছি। জি। আনিস আলমগীর ভাই যেমন একটা কথা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে হলো ক্ষমতার লড়াই। ইনফ্যাক্ট আমি এডমিট করি এটা ক্ষমতার লড়াই, এখানে আদর্শের লড়াই নাই। ক্ষমতার লড়াই যেখানে, সেখানে আদর্শের লড়াই থাকে না। এবং এই কারণে আমাদের ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক, এবং ক্ষমতায় যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক। আমি অতীত যা দেখছি, অন্তত 2-3টা নির্বাচন ছাড়া, যেগুলো 91, 96, 2001 এই পর্যন্ত যদি বলি, বাকিগুলো হইলো যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক। তার মানে সেন্টারে মারামারি হয়। এটার মানে কি? এটা মানে যাইতে হবে। আর যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক। বিগত 16 বছরে আমরা তাই দেখছি। তার মানে কি যাওয়া আসা 2 পর্বে মারামারি? ইনশাল্লাহ। আমার দেখা, আমি কেউ তো দ্বিমত করতে পারে, বাট আমি যেটা দেখছি সেটা বলছি। 3 নম্বর আসেন, আদর্শ বলতে কিছু নাই। কোন রাজনৈতিক দলের, যদি আমি বলি ক্ষমতায় যারা ছিলেন পরীক্ষিত, যারা পরীক্ষা দেয় নাই তাদের কথা ভিন্ন, তারা বলতে পারবে আমি অনেক ভালো। কিন্তু যারা পরীক্ষিত তাদের কথা যদি আমি বলি, আপনি উপরে উঠতে হলে না গেলে না পাইলে কিন্তু ল্যাডার বা সিঁড়ি লাগে, মই। বাংলাদেশের পরীক্ষিত যে 2টা দল, এই পরীক্ষিত 2টা দল কিন্তু রাজাকার নামের যে দলটা, তাকে ব্যবহার করছে। আপনি যখন বলবেন আপনি মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করেন, তখন আপনি মই হিসাবে তাকে কিভাবে ব্যবহার করেন?
তখন বলেন কি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আপনি বাসায় গিয়া, এটা মনে হয় শুধু বাংলাদেশে আছে। আমি বলি, আপনি বাসায় গিয়া আপনার ছেলের সাথে, যার বয়স 18-20 হয়েছে, সকালে এক পদের কথা বললেন, বিকেলে আর এক পদের কথা বললেন, পরশুদিন আর এক পদের কথা বললেন, আপনি যত বড় সাহেবিয়ান ঘরে ঢুকতে দিবে না। বাট রাজনীতিতে আমরা এটা আরামসে বলি কি, পলিটিক্যাল লিডাররা সকাল বিকাল কথা পরিবর্তন করতে পারবে। ইট হ্যাজ দ্য বিগিনিং, ইট হ্যাজ নো এন্ডিং। পলিটিক্সের শেষ কথা বলতে কিছু নাই। আপনি যদি জামাতের সাথে নিয়ে ক্ষমতায় যান, তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন, তখন তার গায়ে ঘ্রাণ পান। রাজনৈতিক বাস্তবতা নামক যে একটা বিষয় আছে, সেটাকে আপনি স্বীকার করেন? কোনটা? রাজনৈতিক বাস্তবতা, পলিটিক্যাল রিয়ালিটি আপনি স্বীকার করেন কিনা? কোন পলিটিক্যাল রিয়েলিটি? মানে এই তো আদর্শবিহীন, আমার যখন যা মন চাইবে তখন তা করব উপরে যাওয়ার জন্যে, ক্ষমতার লড়াই। এই যদি হয়, আমি আস্থা রাখবো কিভাবে? কথার কথা বলছি আপনাকে, এই যদি হয় বৈশিষ্ট্য, তাহলে আজকে যে সংলাপগুলো হচ্ছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এইগুলা নেক্সট পার্লামেন্ট যখন আসবে তার অ্যাপ্রুভাল করবে। কিভাবে? রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, আর পিয়ার পদ্ধতি না থাকলে যাবে একটা দল, বাকিরা কোথায়, কিভাবে অ্যাপ্রুভাল দিবে? সুতরাং আপনি যদি ওইভাবে চিন্তা করেন, আপনাকে যা কিছু করার এইভাবে এখনই চিন্তা করতে। এই চিন্তার মধ্যে নির্বাচন নিয়ে শেষ কথা বলুন। নির্বাচন নিয়ে যে কথা শুনছেন, তার শেষ, নির্বাচন নিয়ে যে শেষ কথা আমরা আপনারা শুনতে চাই বা জনগণ শুনতে চাই, সেই কথা কি এখন পর্যন্ত শুনতে পেয়েছেন? মানে নির্বাচনের শেষ কথা বলতে কি শুনতে চান? মানে নির্বাচন কখন হবে? কেউ আচ্ছা, বলছেন নির্বাচন যদি আপনি আমার কাছে আপনি একটা কথা বলছেন, নির্বাচন হলে কাল্লাভ, না হলে কাল্লাভ, এই একটা বিষয়। আচ্ছা, এবার আসেন, আমার যে নির্বাচনটা এখন আমরা চাচ্ছি, আমি ব্যক্তিগত ওপিনিয়ন এটা, সেটা কি আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব, এটাই কি আমার টার্গেট, নাকি ইনুস সাহেবের রিমুভালটা আমার উদ্দেশ্য? কেন বলছি কথাটা? আপনি ইনুস সাহেবেরকে এখান থেকে সরানোর পদ্ধতি তিনটা। নাম্বার 1, ইলেকশন, নির্বাচন হইলেই সে যাইতে বাধ্য, নো অপশন। নাম্বার 2, সে যদি তার বয়সের ভার দেখে নিজে চলে যায়। নাম্বার 3, যদি নির্বাচন দিল আর কোনো ফেতনা বাজলো বা নির্বাচন দিতে গরিমসি হয় কোনো কারণে, তাহলে আন্দোলনের নামে সরিয়ে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে কোনটার সম্ভাবনা বেশি? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, ফাইনালি আমরা যদি এইভাবে এট এ গ্লান্স প্রশ্ন করেন, লাভ ক্ষতিটা পরে আসি। সম্ভাবনা হইলে ইউনূস সাহেব কোনো ফেতনায় যাবেন বলে আমার কাছে মনে হয় না। কালকে যদি আন্দোলন নামে, ব্যাখ্যা পরে শুনবো, কোনটা লাভ বেশি সেই শিরোনামটা শুধু বলেন। কোনটা লাভ বেশি? হ্যাঁ, তিনটার মধ্যে কোনটা লাভ বেশি? যদি বর্তমান সরকার আচ্ছা, থাকবে, যদি ইউনূস সাহেবের রিমুভাল হয়ে যায় নির্বাচন ছাড়া, তাহলে লাভ আওয়ামী লীগের বেশি। কারণ ইউনূস সাহেব সরে গেল, এনটি আওয়ামী লীগ, আর অন্য কেউ ক্ষমতা আসলো না, তৃতীয়ত কেউ থাকবে, সে পরোক্ষভাবে হইল আওয়ামী লীগ। তবে আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই যে ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে যে নির্বাচন এবং রাজনীতির সংস্কারের যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে অনেকেই বলার চেষ্টা করছেন খুব স্পষ্ট করে যে বড় দলগুলো নির্বাচন বা রাজনীতির যে বিষয়গুলোকে মেনে নিচ্ছেন, সেটি আসলে বাস্তবতার নিরীক্ষে নির্বাচন যাতে দ্রুত হয় সেই প্রশ্নে মেনে নিচ্ছেন। তাদের এই মতামতের সাথে আপনি একমত কিনা? বড় দলগুলো যেটা মেনে নিচ্ছে, হ্যাঁ, আমার মনে হচ্ছে সবাই উপলব্ধি করে ফেলেছে এর মধ্যে যে ডক্টর ইউনূসের পক্ষে এর থেকে তার সরকারের বড় কিছু দেওয়ার কোনো প্রত্যাশা মানুষ করছে না। কারণ গত 1 বছরে যে পরিস্থিতিতে রাষ্ট্রে বিরাজ করছে, তাতে করে সবাই আল্লাহ আল্লাহ করছে যে কখন উনি বিদায় নেবেন। এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে ডক্টর ইউনূস আপনাদের সঙ্গে বৈঠকে, যেদিন সর্বশেষ 3য় দফা বৈঠক করলেন, সেদিন অভিযোগ করলেন যে নির্বাচন বানচাল করার জন্য পতিত স্বৈরাচার এরা এটা ভুন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এবং সেটা আমি এখন ফারিজের কণ্ঠেও দেখলাম একই কথা। পতিত স্বৈরাচারের কি কারণে এটা ভুন্ডুল করার চেষ্টা করবে? আমার ভাই রাজ্জাকিও বলেছেন, তারা তো আওয়ামী লীগ তো চায় যত তাড়াতাড়ি যাক ডক্টর ইউনূস, তারা বেঁচে যায়। তারা তো প্রতিদিন বলছে হটাও ইউনূস, বাঁচাও বাংলাদেশ। যারা হটাও ইউনূস, বাঁচাও বাংলাদেশ করে, তো হটাবে কি করে নির্বাচন যদি না হয়? ডক্টর ইউনূস গত 1 বছরে যেটা করেছে জাতির জন্য, তো একটা ইনস্ট্যান্স এখনো দেখাতে পারেন না। জুলাই অভ্যুত্থানের যে সনদ, সেটা যদি উনি উপহার দিতে পারেন, সেটাতে কি আছে না আছে, এটাতে কোনো যুগান্তকারী পরিবর্তন আসবে কিনা, সেটা একটা বিষয়। আমরা যদি 111-এর সরকার দেখি, তাদের দৃশ্যমান অনেকগুলো কাজ আছে। এখনো আমি যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারের 11 মাসে আপনি তাদের কোনো সফলতাই দেখেন না, আমি সেই জায়গায় বলতেছি। জি বলুন। দৃশ্যমান কাজ 111 সরকার দেখিয়ে গেছেন, কিন্তু এই সরকারের দৃশ্যমান কাজ এখনো একটাও নাই। দৃশ্যমান কাজ শুধু এটুকু আছে, ডক্টর ইউনূস নিজের 666 কোটি টাকা জনগণের কর নিজে মওকুফ করেছেন। উনি গ্রামীণ ব্যাংকের জন্য 5 বছরের কর মওকুফ করেছেন। উনি গ্রামীণ ব্যাংকের শেয়ার, সরকারের যে শেয়ার, সেটা কেড়ে নিয়েছেন 15%, 25 থেকে 10 করেছেন। সবকিছু উন্নয়ন যা দেখছি, গ্রামীণ ফোনের জন্য বিশেষ সুবিধা দেওয়া, গ্রামীণ
ইয়ে করা, ম্যান পাওয়ার ব্যবসা করা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় দেওয়া, এগুলো খুবই দৃশ্যমান। না, তাহলে সরকার নির্বাচন এবং রাজনৈতিক সংস্কার বা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রশ্নে যে সংস্কার কমিশন এবং যে উদ্যোগ বা আলোচনাগুলো করছে সেগুলোকে আপনি মনে করছেন লোক দেখানো? আমার মনে হয় যে আজকে খুব ভালো করে এই সরকারের একজন খুবই ঘনিষ্ঠ ব্যক্তি জি বলুন, ডক্টর দেবপ্রিয় খুব ভালো করে ব্যাখ্যা দিয়েছেন। ডক্টর দেবপ্রিয় বলেছেন এই সরকারের এক্সিট নেওয়ার সময় হয়ে গেছে, কিভাবে এক্সিট নেবে তারা সেটাই চিন্তা করা উচিত। তার কামড় যতটুকু দেওয়ার সে তার থেকে বড় কামড় দিয়ে বসে আছে, তাতে করে তার কিছুই হচ্ছে না। তো তাহলে আপনি বুঝে দেন যে তাদেরই ঘনিষ্ঠ ব্যক্তিরাই বলছে যে এই সরকার যা করতে যাচ্ছে কিছুই করতে পারবে না, এবং তার অতি তাড়াতাড়ি ইলেকশন কিভাবে দেবে এবং এক্সিট কিভাবে নেবে সেই চেষ্টা করা উচিত। সেক্ষেত্রে যাদের কাছ থেকে এক্সিট নেবে তারা, উনি সরাসরি বলেছেন যে এই সনদ তারা করে যাচ্ছে, সেটা যে আগামীতে যে সরকার আসবে সে রাখবে এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে আপনি এমন কোনো কিছু করে যান না যেটা আগামীতে যারা আসবে তারা রাখবে না। আপনি আপনার বিদায় কিভাবে নেবেন, শান্তিপূর্ণভাবে কিভাবে যাবেন সেই চিন্তা করেন। জি, আমিও মনে করি তাই। জি, আনিস আলমগীর অসংখ্য ধন্যবাদ। ফয়েজ ভাই আসতেছে। ফয়েজ আহমেদ, আসলে যেটি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের রেফারেন্স দিয়ে যেটি আনিস আলমগীর বলছিলেন যে আসলে সরকারের বিদায় নেওয়ার সময় হয়েছে, এবং আমার প্রশ্ন ছিল যে নির্বাচন এবং রাজনীতির সংস্কারের প্রশ্নে সরকারের উদ্যোগগুলোকে তিনি লোক দেখানো মনে করছেন। আনিস আলমগীর ভাইয়ের কোনো প্রশ্নের রিপ্লাই না দেওয়ার জন্য আমাকে বললে আমি খুশি হতাম। ভাই আমার বড় ভাই, আমি ওনাকে বিব্রত করতে চাই না। অ্যাটলিস্ট এই সরকারের একটা অর্জন আমি বলি, আনিস আলমগীর মতো ভাইয়েরা এক্সপোজ হয়েছে। হ্যাঁ, ওনারা যেটা বলছেন, ধরুন সরকারের বিদায় নেওয়ার সময় হয়েছে, এটা ভেরি ট্রু। সরকার নিজে জানে, পলিটিক্যাল পার্টিগুলি জানে, দেশের মানুষ জানে। আনিস আলমগীর ভাই দেখলাম একটা শোতে প্রফেসর ইউনূসের বাড়ির ঠিকানা বলে দিচ্ছে, কোন জায়গায় হামলা করতে হবে, কোন জায়গায় হামলা হতে পারে, এক ধরনের ইনসিস্ট। অতীতে কোনো সময় এই ধরনের বাস্তবতা ছিল না। সুতরাং এই যে কথাগুলি বলতে পারা, এটা একটা বড় ঘটনা যে আপনি এভাবে আলোচনা করা যাচ্ছে। বাক স্বাধীনতা এখন এটা তো অর্জন করা এদেশের মানুষের, এই বাক স্বাধীনতা রক্ত দিতে হয়েছে এদেশের মানুষের। সুতরাং এখানে মৌলিক আলোচনায় যদি আমি আসি, সেটা হচ্ছে আপনি সরকারের এক্সিট প্ল্যান, এই সরকারকে যারা বসিয়েছে দায়িত্বে কারা? অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলির সরকার ঐক্যমত্যের ভিত্তিতে। সরকারের এক্সিট প্ল্যান সরকারকে করতে হবে না, সরকারের এক্সিট প্ল্যান এই দেশের জনগণ করবে, অভ্যুত্থানের সকল শক্তি করবে। সরকারের এক্সিট প্ল্যান নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। সরকার মানে অন্তত 111-এর সরকারের সঙ্গে এটাকে রেফারেন্স দেওয়ার কিছু নাই। এটা একটা অভ্যুত্থানের সরকার, অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার। সুতরাং এই সমস্ত আলাপগুলি এটা অহেতুক আলোচনা, বরঞ্চ এই আলাপগুলি তুলে টোটাল যে দেশের এন্টায়ার পলিটিক্যাল পরিবেশটা নির্বাচনমুখী হচ্ছে সেটাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা। এখানে বহু মানুষ, বহু পক্ষ, দেশি বিদেশি, নানান চক্রান্ত নির্বাচন ঘিরে আছে। না, নির্বাচন কি হচ্ছে এটা যে আপনি বলছেন, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে, মানে সরকারের কাছে নির্বাচনের ডেটটা জানার জন্য বারবার রাজনৈতিক নিবেদন জানিয়েছে এবং এখনো জানাচ্ছে, সেই ডেটটা আপনারা এখনো ঘোষণা করছেন। দেখুন, আমি এখানে ওই সাইফুল ভাই একটা কথা বলেছিলেন, পলিটিক্যাল পার্টিগুলির মাঠের বয়ান আর টেবিলের বয়ান একই রকম নয় কোনো কোনো ক্ষেত্রে। আমি আপনাকে একদম লেটেস্ট একটা এক্সাম্পল দিই। ধরুন জামায়াতের আমির গতকালকে জাতিসংঘ আয়োজিত জুলাই পুনর্জাগরণের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। জামায়াতের আমির বলছিলেন যে দেশের মানুষ চায় বিচার শেষ হোক তারপরে ভোট, কিন্তু এই বিচার শেষ হোক মানে এই নয় যে সব বিচার শেষ হয়ে যেতে হবে। এই বিচার জিনিসটা দৃশ্যমান হবে, মেইন হত্যাকারী, মূল ইন্ধনদাতা, এই মানুষগুলি চিহ্নিত হবে, তারা বিচারের মুখোমুখি হবে, এটা মানুষ দেখতে চায়। ওই একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে আমরা অনেক কথাই বলি, আমি ওনাকে কোট করছি, আমরা অনেক কথাই বলি, অনেক কথাই হয়, কিন্তু এই এক বছরে এই সরকার যা করেছে, এক বছর খুবই অল্প সময় এসব করার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। এটা বিএনপি মহাসচিবের কথা বলছেন। সুতরাং বাস্তবতা হচ্ছে কি, আপনি এক ধরনের ফ্রাস্ট্রেশন আছে। ফ্রাস্ট্রেশনটা কি একটা অভ্যুত্থানের পরে জনগণের কি সরকারের পারফরমেন্স নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে? আমি বলছি, আচ্ছা বলুন। একটা অভ্যুত্থানের পর জনগণের মধ্যে এই অভ্যুত্থানের সকল শক্তি, তাদের মধ্যে যে ধরনের আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়, এক বছর এই আকাশচুম্বী প্রত্যাশা তৈরির জন্য যেমন যথেষ্ট সময় নয়, তেমনি আমরা আমাদের প্রত্যাশাটাই ভাবি, কিন্তু ভুলে যাই যে এক বিশাল মানে আপনার ভাঙাচোরা স্তূপের উপর, ধ্বংসযজ্ঞের উপর দাঁড়িয়ে যাত্রাটা শুরু করতে হয়। শূন্য থেকে যাত্রা শুরু করা সহজ,
কিন্তু আপনি যেই গার্বেজের মধ্যে এই সরকার দাঁড়িয়ে তার কাজ শুরু করেছে সেটাকে পরিষ্কার করে তারপরে যাত্রা করা, এটা মাইনাস থেকে শুরু করা। সুতরাং কোনটা 1971 সালে যে বাংলাদেশ হলো, যে নতুন সরকারের জয়যাত্রা শুরু হলো, সেটা কি এখন ওইখান থেকেও কঠিন ছিল এই সরকারের জন্য? 1971 সালে বাংলাদেশে কোনো ইলেকশন কমিশন ছিল না, তার মানে শূন্য থেকে শুরু করতে হয়েছে। কিন্তু বাংলাদেশে এখন এমন একটা নির্বাচনী ব্যবস্থা আপনারা 15 বছরে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যেখানে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই। বাংলাদেশ দালি নির্বাচনের আগে যারা যেগুলো হয়েছিল সেগুলো সব অবৈধ নির্বাচন হয়েছে। শেখ হাসিনার ওই 3 আমলের আগে যে নির্বাচন হয়েছিল সেগুলো কোন আইনে হয়েছিল? শেখ হাসিনার 4 আমলের সরকারের, শেখ হাসিনার 4 আমলের নির্বাচন বিতর্কিত নির্বাচন, এগুলি কোনো নির্বাচন নয়। এর বাইরেরও বহু নির্বাচন নিয়ে দেশে প্রশ্ন আছে। তাহলে কিছু ছিল না, অধিকাংশ ক্ষেত্রেই ছিল না, অধিকাংশ ক্ষেত্রেই ছিল না। এই দেশে প্রতিষ্ঠান দাঁড়ায়নি। এটা তো শুধু আপনার পার্সোনাল আগ্রহের জায়গা থেকে বা পার্সোনাল আপনার কোনো ক্ষোভ থাকতে পারে, সেখান থেকে আপনি বলতে পারেন। এটা জেনারেল কমেন্ট নয়। সুন্দর রাষ্ট্রকে জর্জরিত করে দিচ্ছে, একটা গার্বেজ বানিয়ে দিয়েছে, আর সেই গার্বেজের মধ্যে থাকি আবার বলতে আমি আপনার স্টেটমেন্টকে যদি ভাই ডিকোড করি, একটা সুন্দর রাষ্ট্র যেটি শেখ হাসিনার হাতে ছিল সেটি জর্জরিত করে দিচ্ছে প্রফেসর ইউনূস, এই তো দাঁড়ায়। সুতরাং এই কথাটা আরেকটা স্টেপ এগিয়ে আপনি ওটা বলতে পারেন যে আপনার শেখ হাসিনাকে ফেরত চান, আপনি আরেকটা স্টেপ এগিয়ে শেখ হাসিনাকে ফেরত চান, এটা বলতে পারেন। নো, এটা আপনি বলতেই পারেন। দেশটা গার্বেজ যদি না হয় তাহলে দেশের মানুষ কেন রুখে দাঁড়িয়েছে? ভোট দিতে পারে নাই, আর এখন হয়েছে যে ভোট দিও না, তাই দাঁড়িয়েছে না। কথা বলছে ভোটের জন্য রাজনীতি, ভোটের জন্য নয় শুধু। আর এখন ভোট কিভাবে শুধু যদি ভোটের জন্য হতো তাহলে রিয়াগত মারা যেত না, 132টা শিশু মারা যেত না, সে তার ভোটাধিকার নেই তো। সুতরাং ভোটের কথা বলে শুধুমাত্র আপনি পুরো সিস্টেমটাকে শেখ হাসিনার আর শেখ হাসিনার যে শাসন ব্যবস্থা যে পদ্ধতি ছিল উন্নয়নের গণতন্ত্র, সেটাকেই প্রতিনিধিত্ব করছে ভাই। জি, সেই পদ্ধতির সংস্কারের যে প্রসঙ্গ আবু হানিফ রাজ্জাকি ভাই। আচ্ছা, ধন্যবাদ। এখানে একটা বিষয় আসলে দেখলাম যে 111, এই যে আনিস আলমগীর ভাই বলছে 111-এর সরকার দেখিয়ে গেছে দৃশ্যমান অনেক কিছু, আর এই সরকার ব্যর্থ। এই সরকার বাংলাদেশ জন্মের পরে এরকম সরকার আর আসে নাই, কারণ এর অর্ধেক হইল পতিত সরকারের রাষ্ট্রপতি আর অর্ধেক হইল এন্টি আওয়ামী লীগ, প্যারালাল বৈশা আছে। খতিব পলাতক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক, বিচারকরা পলাতক, পুলিশ 1/3 আসছে, বাকি কিছু পলাতক, কিছু বাসায় ঘুমাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই সিচুয়েশন বাংলাদেশেই প্রথম। এইবার আসি, খুব সিম্পল। 2 জন অরাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে, একজন এটা যাওয়ার আগে এটা একটা বলুন, যে পরিস্থিতির কথা বললেন সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, কে কোথায় ঘুমাচ্ছে, পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না, সেটা বললেন। এই পরিস্থিতি কি নির্বাচন না হওয়ার কোনো উদাহরণ কিনা বা বাস্তব? আমি না হওয়ার উদাহরণ কথা বলছি না, যে কথাটা বলছেন ভাই যে 111 আমরা অনেক কিছু দেখছি, এখন দেখছি না, সেই জায়গাটায়। আচ্ছা, বলুন। আমি বলছি ফখরুদ্দিন সাহেব উনি একজন অরাজনৈতিক ব্যক্তি, প্রফেসর ইউনূস উনি একজন অরাজনৈতিক ব্যক্তি। এই 2 জন ব্যক্তির সাথে যদি আমি কম্পেয়ার করি, ন্যাচারালি আমি বলবো প্রফেসর ইউনূস ইজ কোয়ালিফাইড। আমার কথা বলছি। এখন ফখরুদ্দিন সাহেব যখন টেক ওভার করলেন, উনি 2 বছর ছিলেন, ওনার পাশে কিন্তু একজন আর্মি চিফ ছিলেন, মইনুল আহমেদ। আবার এখন যে ইউনূস সাহেব আছেন তার পাশে একজন আর্মি চিফ আছেন, এবং উনি বলছেন নির্বাচন পর্যন্ত সহযোগিতা করবেন। তো 111-এর ফখরুদ্দিনের পাশে যে জেনারেল সাহেব ছিলেন তখন মাটি কাঁপতো, আর এখন যে ইউনূস সাহেবের পাশে যে আর্মি চিফ আছেন, আর্মি মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, মাটি কেন কাঁপে না? আর মাটি যদি না কাঁপে তাহলে তো আমি বুঝতেছি সরকারের কাজ কি মাটি কাঁপানো? সরকারের কাজ না তো, সাথে একজন জেনারেল আছে, ওখানে একজন জেনারেল ছিলেন। অর্থাৎ ইউনূস সাহেব যদি ব্যর্থ হন আজকে প্রশাসনিক কাজে, একজন ব্যর্থ নয়, 2 জন ব্যর্থ। তাহলে কাপাকাপি হলে ভোট দিবেন কিভাবে? এইবার আসেন ভোট যে বিষয়টা আমি বলতেছি, ভোট আপনি দিবেন কিভাবে? আপনি আমাকে বলেন যে আমরা যে আন্দোলনটা করা হয়েছে 16 বছর ধরে, টার্নিং পয়েন্ট হলো ছাত্ররা। সেখানে কিন্তু একটা জিনিস কি, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত কিন্তু আজকের সবচেয়ে বড় দল বা রাজনীতির বড় ভাই, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত বর্তমানের মেজো ভাই জামাত সাহেবরা, তারপরে ছোট ভাই যারা আছে এনসিপি, 3 ভাই কিন্তু নির্যাতিত। এখন ডিপ্লোমেসির ভাষায় বলে শত্রু আমার বন্ধু। তাহলে এনসিপি, জামাত এবং বিএনপি 3 দল একসাথে আন্দোলন করছে, কথার কথা বলছি, তাহলে এদের কমন শত্রু হওয়ার কথা আওয়ামী লীগ। সেক্ষেত্রে আওয়ামী লীগ এখন এনসিপির বিরোধী, আবার বড় দল বড় ভাই বলতেছে এরা নাবালক, ইত্যাদি ইত্যাদি। আবার জামাতকে সাথে থেকে ছেড়ে দিলাম। আলোচনায় বলছিলেন যে রাজনীতিতে শেষ বলে কিছু নাই। না, আমি ওইটাই বলছি। তো তাহলে যেখানে আমার একত্রিত হওয়ার কথা যেসব কমন শত্রুর বিরুদ্ধে, সেখানে তো আমরা ইউনাইটেড নাই। তাহলে আপনি এই যে কমন শত্রুর বিরুদ্ধে আমরা ইউনাইটেড না থাকার মানে হচ্ছে ওকে আপনার আপার হ্যান্ড দেওয়ার লক্ষণ। এই কারণে বললাম আমি যে কালকে যদি কোনো কারণে নির্বাচন হয়,
আমি বলছি নির্বাচন তো হবে, আমরা আশা করি নির্বাচন হইলে কিন্তু আজকের যে রাজনৈতিকভাবে বড় ভাই সে ক্ষমতায় যাবে। এখন ক্ষমতায় যাওয়ার পর ইউনূস সাহেব চলে গেল, জি, তারপর যে পতিত সরকারটা থাকে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ বেঁচে আছে তারা স্বপ্ন দেখবেই। তো সেক্ষেত্রে কি হবে, এই যে যারা নির্বাচনের পরে ক্ষমতায় যাবে তাদের একটা ধাপ বাইরে গেল, এই আবার আন্দোলনকে এদেরকে সরাইতে হবে তারপরে। আর যদি নির্বাচনের বানচাল করার পর ইউনূস সাহেব চলে যায় তাহলে পরোক্ষভাবে তার লোক কি আসবে ক্ষমতায়, একটা ধাপ তার জি, কমে আপনারা যায়। রাজীব অসংখ্য সুতরাং ধন্যবাদ। নির্বাচন বানচাল করার ক্ষেত্রে তার রোল থাকবে। জি, আনিস আলমগীর, গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফিরে যেতে হবে এবং সেই ফিরে যাওয়ার প্রশ্নে রাজনৈতিক সমাধান হিসেবে নির্বাচনের পথে হাঁটা। আপনি খুব ভালো বলছেন, আমাদের জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। আহমেদ আজম ভাইকে আমি এটা ধন্যবাদ জানাই, কিন্তু এই জাতীয় ঐক্য কি আমাদের বিএনপি, জামাত, এনসিপি, আরো কিছু দল, এদেরকে দিয়ে জাতীয় ঐক্য? এখানে জাতীয় ঐক্যের যদি প্রশ্ন আসে সেটা তো আসলে 5 আগস্টের পরেই আসা উচিত ছিল। এই জাতীয় ঐক্য হওয়ার দরকার ছিল আওয়ামী লীগের যে সমস্ত দুর্বৃত্তগুলো ছিল, যেগুলা গত 15-16 বছর দুর্বৃত্তপনা করেছে, সরকারি সম্পদ লুট করেছে, ব্যাংক লুট করেছে, তাদেরকে সাজা দিয়ে একটা সুন্দর রাষ্ট্র করা, যেখানে আমাদের বহু মত থাকবে, যেটা দিয়ে আমরা এগিয়ে যাব। এখন কি পরিস্থিতি হচ্ছে? এখন মনে করছেন যে আপনারা ইলেকশন একটা হয়ে যাবে, তাতে কি শেষ হয়ে যাবে? এই আওয়ামী লীগ কি সবগুলো চলে গেছে? আর আপনি কি তাকে তার মত, তার অধিকার, তাকে জেলে পুরিয়ে দিতে পারবেন? বাংলাদেশে আওয়ামী লীগের কি কোনো মত থাকবে না? তাদের কি মত নাই? তারা কি দেশ থেকে চলে গেছে? তো এই জাতীয় ঐক্য, এগুলো হচ্ছে ঠুনকো এবং কয়দিনের জন্য, এটা ইলেকশন পর্যন্ত। কিন্তু যে আশঙ্কা আমরা করছি যে মব সংস্কৃতির মাধ্যমে দেশকে যে অস্থিতিশীল একটা রাষ্ট্র তৈরি করে দিয়ে গেছে, সেটাতে আগামীতে যারাই ক্ষমতায় আসুক তাদের টিকিয়ে থাকা কঠিন হবে। তবে তারা যদি একটা রিকনসিলিয়েশনের জায়গা তৈরি করে, ডক্টর ইউনূস যেটাতে ব্যর্থ হয়েছে, চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, সেটা যদি তারা তৈরি করে, আমার মনে হয় বাংলাদেশ আবার জেগে উঠবে, আবার আগাতে জি, পারবে। আনিস আলমগীর, এই প্রশ্নে বলুন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রথম 15 দিনের মধ্যে যে কোনো একদিন নির্বাচন হবে, এই আলোচনাটি রাজনৈতিক মহলে এখনো ঘুরপাক খাচ্ছে। এই জায়গায় কি আপনি কোনো সংশয় দেখেন? আমি সংশয় দেখছি যে সদিচ্ছার অভাবে না। আমার আনিস আলমগীর কাছে একটা প্রশ্ন আছে। জি, বলুন। জি ভাইয়া। আমি যেটা বলতে চাচ্ছি যে উনি যেটা বলেছেন খুবই ভালো কথা, এরকম একটা ক্রাইসিসের পরে একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু করতে হয়। আমরা ওটা চাই। আওয়ামী লীগকে রিকনসিলিয়েশন প্রসেস আমরা কিভাবে আনবো? আওয়ামী লীগ তো নিজে তার যে অপরাধটা সে করেছে, যেটা আমরা স্বাধীনতার বিরোধীদের ব্যাপারে বলি যে তারা ক্ষমা চায় নাই, ঠিক আছে, এখনো বলি 52 বা 54 বছর পরে। জি। আওয়ামী লীগকে রিকনসিলিয়েশন প্রসেসের কাজটা আলমগীর ভাইকে ধরেন দায়িত্ব দেওয়া হলো। ক্ষমা চাওয়ার দিন শেষ হয়ে যায় নাই। আনিস আমার 54 বছর পরেও ক্ষমা চায় না, না, চাইছে। আর আওয়ামী লীগ 1 বছরে যায়। না, আমি আপনাকে যেটা বলছি আপনি ওইটাতে থাকেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রিকনসিলিয়েশন প্রসেসে কিভাবে আনা যায়। ধরেন আপনাকে আওয়ামী লীগের রিকনসিলিয়েশন প্রসেসে তো আমি বললাম, আপনি যে সমস্ত দুর্বৃত্ত আছে তাদেরকে জেলে ঢুকান, সাজা দেন, সাজা দিয়ে আপনি সেটা তো চলছে। তার দল করার অধিকার কেন আপনি কেড়ে নেবেন? দল করার অধিকার কেড়ে নেওয়া মানেই তো হচ্ছে এই দলে কি একটাও সলিড লোক নাই? আমি মনে করেন আগামীকাল এই দলটা করতে চাই, তো কিভাবে করব? আপনি তো দলটাকে বলতেছেন যে এটা এই দলই করতে পারবে না। এই দল অনুসারী যারা এটা থাকবে, না, না। সে অন্যায় করেছে কি না করেছে তাতে সবগুলো জেলে দিচ্ছেন, আপনি নির্বিচারে জেলে দিচ্ছেন। আপনি দেখেন বলতেছেন আপনি তো- জেলে দিতে। আমি জেলের দুর্বৃত্তদেরকে দেবেন আপনি? দুর্বৃত্ত- আপনি সাধারণ বিশ্বাসীদেরকে দেবেন কেন? এটা তো ঠিক আওয়ামী লীগে করে গেছিল, যে জামাতে ইসলামের যে সমস্ত ছেলেরা ছিল, আপনাকে সেটাই বলছি যে- ছাত্র শিবির শেষ করতে দেন আমাকে, ছাত্র শিবির করছে, নির্বিচারে তাদেরকে ধরতো, যে বই একটা পাইলে তারা ধরে নিত কেন? সে তো একটা রাজনৈতিক দল, তাকে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই প্রশ্নটা ফেব্রুয়ারি বলছিলেন। নির্বাচনে কি সংশয় আমি দেখছেন মনে আপনি? করি যে নির্বাচন করতে কোনো সমস্যা নাই, কিন্তু ডক্টর ইউনূস নানা তালবাহানা করবেন। ডক্টর ইউনূসের দুই পকেটে যারা আছেন, এক পকেটে জামায়াতে ইসলামী আর এক পকেটে এনসিপি, উনারা যদি কোনো পকেটে যদি যার স্থান পাইতে পারেন মঞ্জু ভাইরা, তাহলে সবাই একযোগে বলবেন যে এটা আরো দেরি হলে ভালো। কারণ যত দেরি হবে মব রাজনীতি থাকবে, চাঁদাবাজি থাকবে। এই যে দেখছেন আপনি যেভাবে চাঁদাবাজি করতেছে, জি। এগুলো জিয়ে রেখে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত জি, করবে। আনিস আলমগীর ভাই অসংখ্য ধন্যবাদ। ফয়েজ ভাই আসতে চাই, যেটি আনিস আলমগীর ভাই বলছিলেন যে আসলে সরকার প্রধানের অর্থাৎ সম্মানিত প্রধান উপদেষ্টা দুই পকেটে রাজনৈতিক দল। জি, ধন্যবাদ। আমি সরি যে আনিস আলমগীর ভাইকে আমি খুব কড়াভাবে রিপ্লাই দিতে হয়েছে, সেটা আমি দুঃখিত। এটা আলোচনা, অসুবিধা নেই। আপনার না, আমি একটু আগের বার ও যখন কথা বলছিল বৃষ্টির কারণে কথা বলা যাচ্ছে না, Exactly. সেজন্য আমাদের কথাগুলো লাউড হয়েছিল। পাবলিক ভাবতে পারে যে আমরা ঝগড়া করছিলাম। ভালো হয়েছে, তো সে আমার খুব স্নেহপদ। প্রফেসর ইউনূসের এক পকেটে জামাত আর এক পকেটে এনসিপি। এটা আমি সবসময় বিলিভ করি। ইয়েস, ঠিক আছে, এটা কোনো সাইড পকেট, রাইট? হ্যাঁ। বুক পকেটে আনিস ভাই। Because চিরাগের এত- কথা হিসাবে আছে এত বুক পকেটে, মনের ঠিক আছে। কথা, এত কাছ থেকে প্রফেসর ইউনূস টাল বাহানা করবেন, অর্থাৎ প্রফেসর ইউনূস নিজে যে চিন্তা ভাবনাগুলি করছেন অথবা করছেন না, সেগুলিও আনিস আলমগীর ভাই আগে থেকে জানেন। বিপর্যয় হচ্ছে, দেখুন আপনার এই এন্টায়ার অভ্যুত্থানের কথা যদি বলেন,
অভ্যুত্থান এখানে কেন আওয়ামী লীগের মতো একটি বৃহৎ শক্তির বিরুদ্ধে হতে হলো? কারণ আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে ভাই যেটা বলছে যে দুর্বৃত্তদেরকে ধরে ধরে জেলে দাও, বিচার করো। পার্টি দুর্বৃত্তায়ন হয়ে গেছে, একটা এন্টায়ার পার্টি। এটা আর পলিটিক্যাল পার্টি কিনা এটা এখন একটা প্রশ্নের বিষয়। আপনি আওয়ামী লীগ করেন ভাই, কোনো অসুবিধা নেই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, সেটা বিচার প্রক্রিয়া চলা পর্যন্ত। না, আওয়ামী লীগ করা Because- যাচ্ছে না, আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে জেলে দেওয়া হচ্ছে। না না, আপনি দেখুন, আপনি নানান কায়দা কানুন করে আওয়ামী লীগের নাম বলছেন, আওয়ামী লীগের পক্ষে বলছেন। So, হচ্ছে না, আপনি- রাতিক ভাই, আপনি কি না বলেন? না, কিচ্ছু হচ্ছে না, এটা খুবই অসত্য কথা। আপনি মানে আজকের যেই বাস্তবতায় আমরা আলাপটা করছি, অনেস্টলি বলি, একই অবস্থান যদি আপনি জামাত বিএনপি এদের পক্ষে নিতেন 5 আগস্টের আগে, আপনি স্টুডিওর বাইরে যেতে পারতেন না। সুতরাং আপনি ফ্রি, আপনি করেন আওয়ামী লীগ, আপনি রিকনসিলিয়েশনের কথা বলছেন। এই সরকার না, এটা সবার কথার কথা বলছি, আমি কোনো দল করব না, কোনো দলের সেটা সাথে আপনার আমার সিদ্ধান্ত, সম্পর্ক নাই। আপনি বলতে আপনাকেও বলছি না। তো এখন রিকনসিলিয়েশনের ব্যাপারটা সরকারের দিক থেকে বারবার বলা হয়েছে, সরকার একটা ওপেন কলের মাধ্যমে রিকনসিলিয়েশনের মনোভাব আওয়ামী লীগের বোঝার চেষ্টা করেছে নানানভাবে। একটি লোকও কি আজকে পর্যন্ত দেখেছেন যে আওয়ামী লীগ থেকে তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা বা দুঃখ অনুভব করেছে? স্টিল তারা আপনার ওই যে বুক পকেটের দুই পাশে রেখেছেন জামাত, এনসিপি, এদেরকে দিয়ে আপনি কায়দা কানুন করে কৌশলে অপ্রয়োজনীয়ভাবে আপনি 24কে 71-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন। আমি শেষ করছি। 24 71-এর মুখোমুখি হবে কেন? 71-এর যেই প্রত্যাশা, 71-এর যে প্রাপ্তির সঙ্গে বাস্তবতার সঙ্গে প্রাপ্তির মিল নেই, সেটার জন্যই তো একটা 24 এসে দাঁড়ালো। এই দেশের এখন পর্যন্ত ঐতিহাসিকভাবে যতগুলি বড় বড় সংঘাতের ঘটনা ঘটেছে, সবগুলির পিছনে বিতর্কিত নির্বাচন। 71-ও তাই, নির্বাচনের বিতর্ক থেকেই স্বাধীন বাংলাদেশের জন্ম। সেটা আপনারা যারা দায়িত্ব গ্রহণ করেছেন বিভিন্ন সময়, মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা বলে ফেনা তুলেছেন, জাতিকে বিভক্ত করেছেন নানানভাবে, তারা এসে এখন সেই জায়গায় আবার নানানভাবে লাইটলি ফেরার চেষ্টা করছেন। 24কে অপ্রয়োজনীয়ভাবে, ধরুন ভাই যে এখন 71-এর কথাটা নিয়ে কোনো কারণ নেই, নিয়ে এসে হাজির করলো 71-এর চেয়ে বেশি কেন? সুতরাং না। বারবার 24কে নানান ফর্মে 71-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হবে। বাংলাদেশের মানুষ এই জিনিস বুঝে গেছে, এই কার্ড ভেঙে গেছে। জি, সাইফুল হক ভাই, আপনার কাছে আসতে চাই, যেটি শুরুর দিকে আলোচনা আপনি বলছিলেন যে নির্বাচনের প্রশ্নে বেশ কিছু ঝুঁকির প্রসঙ্গ আপনি বলছিলেন, সেই ঝুঁকির জায়গা থেকে সংশয় কিংবা রাজনৈতিক দলগুলো সরকারের সাথে কোন রাজনৈতিক দলের সম্পর্ক ভালো, কাদের আতাত আছে, কোড আনকোড, এই ধরনের প্রসঙ্গগুলো আছে। এই প্রসঙ্গগুলোর থেকেই কি আসলে আজকের যে আলোচনার শিরোনাম আমরা যেভাবে নির্ধারণ করেছি, এই প্রসঙ্গটা সৃষ্টি হলো কিনা? ধন্যবাদ। রাজনৈতিক ক্ষেত্রে যদি আপনি ঝুঁকির কথা বলেন, মাঠে আপনারা যেগুলো শোনেন, উভয় ক্ষেত্রে, নির্বাচন এবং রাজনীতি উভয় বলছি, ক্ষেত্রে। বা আমি রাজনীতির ক্ষেত্রে যেগুলো বলা হচ্ছে, ধরুন বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়, এরকম কথা আসছে, সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নেই, এগুলো হচ্ছে মাঠের রাজনৈতিক বক্তব্য এগুলো। কারণ যারা বলেন তারাও জানেন এটা, যে বিচারটা সরকার শুরু করবেন, কিছুটা দৃশ্যমান হবে, হয়তো একটা পর্যায় পর্যন্ত বিচারটা যাবে, 2 বছর 5 বছর এমনকি 10 বছরও বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে এটা প্রয়োজন হবে। তাহলে এটা কোনো যুক্তির কোনো বক্তব্য না, এটা একটা মাঠের বক্তব্য। এটা একটা মাঠের কেন বলে এটা আপনারা জানেন, সংস্কারের কথা, সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। অনেকগুলো ব্যাপারে এই যে 166টা, প্রায় দেখা যাবে যে 140-45টার উপরে দলগুলো একমত হয়েছে, যেগুলোর সাথে নির্বাচন বা আগামী পার্লামেন্টে যুক্ত না, সেসব ব্যাপারে আপনি প্রশাসনিক অর্ডারে অথবা সেখানে অধ্যাদেশ জারি করে ইতিমধ্যে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, বাকিটাও কিন্তু নেওয়ার সুযোগটা আছে। তাহলে এটার সাথে কিন্তু নির্বাচন প্রত্যক্ষভাবে সম্পর্কিত না। বাকি আমরা আলোচনা করছি, এখন যে আলোচনাটা আমরা একটা জুলাই সমঝোতা সনদ স্বাক্ষর করব, সেখানেও কিছু প্রশ্নে আমাদের ভিন্নমত থাকবে, নোট অফ ডিসেন্ট থাকবে। ব্রডলি যারা আলোচনা অংশ নিচ্ছেন, আমার ধারণা তারা একটা সমঝোতার জায়গায় আসবেন তারা। এবং মাঠে যে আলোচনা দেখেন, আজকে আমাকে একটা গুরুত্বপূর্ণ মিডিয়া প্রশ্ন করেছে, এই পুরো আলোচনার মধ্যে নতুনত্ব কি? আমাকে বলল রাজনীতির বাইরে যদি একটু বলেন। আমি বললাম নতুনত্ব হচ্ছে এটা, বাংলাদেশে এই রাজনৈতিক সংস্কৃতিটা ছিল না। ধরুন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বন্ধুরা এখন নাই, রাজনৈতিক মাঠে নাই, কিন্তু বাকি যারা আছেন তাদের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক ছিল না, দেখাদেখি সম্পর্ক ছিল না, তাদের মধ্যেও যে কথা বলা, আলাপ আলোচনা, একটা কঠিন রাজনৈতিক বিষয় নিয়েও যে পারস্পরিক কথা বলা যায়, আলাপ আলোচনা করা যায়, মিউচুয়াল রেসপেক্ট এবং রিকগনিশন নিয়েও যে আলোচনা করা যায়, এই যে টলারেন্সের যে সংস্কৃতি, বাংলাদেশে কিন্তু এটা একটা অভূতপূর্ব জায়গা। এটা যদি আপনি ধরে রাখতে পারেন, এই সংস্কৃতিকে যদি আপনি সামনে এগোতে পারেন, তাহলে বাংলাদেশে এক ধরনের পলিটিক্যাল ম্যাচুরিটি সংস্কৃতির পরিচয় দেবে। বাকি চ্যালেঞ্জের প্রশ্ন হলো ল এনফোর্সিং এজেন্সির একটা বড় ধরনের চ্যালেঞ্জের জায়গা আছে। সেখানে আমি মনে করি সরকার যদি এখন থেকেই তাদের যে সময়টা আছে, তারা যদি পেশাদারিভাবে তারা উদ্যোগটা নেন, আমার বেসামরিক প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিজ,
গোয়েন্দা সংস্থাগুলো তাদেরকে, তারা যদি নির্বাচনের ব্যাপারে পরিষ্কার ডিরেকশন সেট করতে পারেন 1, 2, 3 করে, দিস আর দ্য টাস্ক, দিস ইজ টু বি ডান, এবং না হলে আমরা ব্যবস্থার দিকে যাব। আর লাস্ট কথাটা বলি, ইলেকশনটা এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। ইটস এ পলিটিক্যাল পার্টি, সরকার, নির্বাচন কমিশন, ফাইনালি ভোটার এবং জনগণ, এই যৌথ অর্কেস্ট্রা যদি সবাইকে এনগেজ করা যায়, এখানে প্রজ্ঞা এবং দূরদর্শিতার ব্যাপার। আমি আশা করি এইটুকু প্রজ্ঞা, আমি নিশ্চয়ই সরকারের অনেক ফেলিওর নিয়ে আমি তো হাজারো সমালোচনা করেছি, কিন্তু আমি এই প্রজ্ঞার পরিচয়টা নিশ্চয়ই আমি দেখতে চাইবো। নিশ্চয়ই সেটা নিয়ে আমরা ফয়েজ ভাইয়ের কাছে আলোচনা শুনবো। অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো। মুজিবুর রহমান মঞ্জু ভাই, আপনার কাছে আসতে চাই, যে রাজ্জাকি ভাই যেভাবে প্রসঙ্গটি ব্যাখ্যা করলেন, তাতে মনে হচ্ছে যে আসলে এটাকে কোনো না কোনো ভাবে রাজনৈতিক ভূমিকম্পের সাথে আমরা তুলনা করতে পারি, নির্বাচন এবং এই আমাদের রাজনৈতিক সংস্কারের প্রশ্নে পরিস্থিতিকে সেদিকেই গড়াচ্ছে কিনা। আমি খুব এনজয় করছিলাম ফয়েজ এবং আনন্দ সালামগীর ভাইয়ের বিতর্কটা। আর রাজ্জাকি ভাই তো খুব ভালো বলেন, কিন্তু রাজ্জাকি ভাইয়ের কিছু কথার সাথে আমার একটু যোগ আছে আর কি। প্রথমত হচ্ছে রাজ্জাকি ভাই যে এটা বলেছেন যে রাজনীতিতে আদর্শ বলে কিছু নাই এবং শেষ কথা বলে কিছু নাই। রাজনীতিতে শেষ কথা যদি মানে এই প্রপঞ্চটা যেটা আমাদের এখানে স্টাবলিশড হয়েছে সেটা যদি না থাকতো, তাহলে তো খুব কঠোর অবস্থা হয়ে যেত। ফ্লেক্সিবল বলেই তো আমরা এখনো টিকে আছি, নাইলে তো ওই যেটা সাইফুল ভাই বলছিল দেখা দেখি বন্ধ হয়ে যেত। জামাতকে একবার আওয়ামী লীগ নিচ্ছে, আবার বিএনপি নিচ্ছে, কিন্তু রাজ্জাকি ভাই এটা বলছেন না জামাত একবার বিএনপির দিকে যাচ্ছে, একবার আওয়ামী লীগের দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে সবাই ফ্লেক্সিবল আছে। জামাতও তো বলতে পারতো যে আমি ওরা মানব রচিত মতবাদ করে ওদের সাথে যাব না, ওরা হারাম, কিন্তু জামাতও তো যাচ্ছে। ফলে এখানে এক ধরনের এখানে এই ফ্লেক্সিবিলিটি থাকার কারণেই কিন্তু আমাদের দেশটা বা রাজনীতিটা কিছুটা সহনীয় পর্যায়ে আছে। তো এই জন্য বলছি যে কোনো কিছুর শুধু এক পৃষ্ঠ না, 2 পৃষ্ঠেরও সুবিধা আছে। না, তবে 30 সেকেন্ড নেই, আমি বলবো। আমি বলি জামাতের যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে কি, জামাত হলো রাজাকার, আমার কথাটা হলো ওইখানে। আর আপনি হলেন, আমি হলাম স্বাধীনতার পক্ষের শক্তি, আমি তাকে কখনোই নিব না ওই হিসাবে। আমার কথা হলো সেটা। রাজাকি ভাই, আপনি আবার আদর্শের কথা বলছেন, তো আদর্শের বিষয়টাও তো আছে। আমি আদর্শ নাই যে সেটাই প্রমাণ করছি, শুধু সেটা না। কথা হচ্ছে যে আমি আপনার কথা বলছি যে আপনি তো একটা পাশ বললেন, আমিও আরেকটা পাশ বললাম, যে এই যে শেষ কথা বলে কিছু না, এটার আবার একটা পজিটিভ দিক আছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা আটকে যাচ্ছি না, আমরা আবার সচল হয়ে যাচ্ছি। যাই হোক, এই সরকারের অনেক কিছুর আমরা সমালোচনা করছি সত্য, কিন্তু যে কথাটা আনিস আলমগীর ভাই তুলেছেন, দেখেন 71-এর সাথে তুলনা করেছেন উনি, যে 71 সালের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কি ছিল। দেখেন, যে কোনো কিছু দুইটা পরিস্থিতি কখনো এক হয় না, কিছুটা কিছু পার্থক্য থাকে। 71 সালে কয়টা থানা আক্রমণ হয়েছে, কয়টা থানার লোকেরা ছিল? 71 সালে ডিসিরা, এসপিরা যারা ছিল, তারা আমরা যতটুকু শুনেছি তারা তাদের সবভাবে কার্যক্রমেই ছিল। এখানে দেখেন, যেটা কিছুটা রাজ্জাকি ভাই বলেছেন, মসজিদের ইমাম থেকে শুরু করে, চিফ জাস্টিস থেকে শুরু করে, পিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে, ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত নাই। ঠিক আছে, আমরা, আপনার মনে থাকার কথা, সড়কে ট্রাফিক ছিল না, এক সপ্তাহ ছাত্ররা দিয়েছে, রাস্তায় ডাকাতি শুরু হয়ে গিয়েছিল, ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে রাত পাহারা দিয়েছে। এরপরে দেখেন, যেটা দৃশ্যমান চোখে পড়ছে না, যেটা বলছেন, আমরা তো দেখেছি ডক্টর ইউনূসের বাসার সামনে আন্দোলনের পর আন্দোলন হয়েছে। আমরা তো কোনো গণভবনের সামনে, বঙ্গভবনের সামনে আন্দোলন হতে তো দেখি নাই অতীতে কখনো। হয়েছে তো। কথা হচ্ছে, আমরা প্রফেসর ইউনূসের 2টা সমালোচনা করেছি, যে উনি আমাদের জাতীয় ঐক্যটা যদি প্রথম থেকে ধরে রাখতে পারতেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখনো সরকারের নিয়ন্ত্রণে আসে না, এটা একদম খোলামেলাভাবে বলছি। কে কাকে সহযোগিতা করছে, অসহযোগিতা করছে, সেটা আলাদা ব্যাপার। আদার দেন, আমরা যদি সমালোচনার জায়গায় একেবারেই সমালোচনা করি, যেটা হয়েছে সেটা নাকি আমাদের ব্যাংকিং সেক্টরের কি অবস্থা, আমাদের যে 2 প্রশ্ন বা প্রসঙ্গ উল্লেখ করলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা, এই 2 প্রসঙ্গ নির্বাচনকে কতটা প্রভাবিত করবে? শুনেন, নির্বাচনের যেটা সাইফুল ভাই বলেছে, নির্বাচনের সংখ্যাটা আমি যেটা দেখি, আপনি দেখেছেন কালকেও বিএনপির একটা মারামারি হয়েছে, তাদের চট্টগ্রামের মারামারিটা, এবং এটা সহিংসতার রূপ নিচ্ছে। আজকেও 2-1টা জায়গায় ঘটনা হচ্ছে। নির্বাচন যখনই ঘোষণা হবে, আমি 2টা মারামারির আশঙ্কা দেখি বা 3টা মারামারির আশঙ্কা দেখি। একটা হচ্ছে বড় রাজনৈতিক দলের অন্তঃকন্দল, এবং সে অন্তঃকন্দলে পুলিশ এবং সেনাবাহিনী কি ভূমিকা নিচ্ছে একটা জায়গায়। 2টা হচ্ছে 2 রাজনৈতিক দলের মারামারির মধ্যে যদি ঘটে, যেটা আমরা দেখেছি কিছুটা কক্সবাজারে বা জামাতের সাথে লক্ষ্মীপুরে বিএনপির এই ধরনের মারামারি দেখতে পাচ্ছি। সেখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না। সো ইলেকশন আসলে তো এটা বাড়বে। ঠিক আছে, আরেকটা ঝুঁকি আছে যেটা কেউ আমরা আলোচনা করছি না। যে আওয়ামী লীগকে আমরা চিনি, সেই আওয়ামী লীগ, এই যে আপনি দেখবেন চট্টগ্রামে ছাত্রদের মধ্যে 2টা মারামারি হয়েছিল, এবং একে অপরকে আঙ্গুল তুলেছে যে ওখানে স্বৈরাচারের ফ্যাসিবাদের লোকেরা আছে, এরা বলছে এদের এখানে ফ্যাসিবাদের লোকেরা আছে। ইলেকশনের সময় এ ধরনের ঘটনা অনেক ঘটবে। বিএনপি বলবে জামাতের মধ্যে ফ্যাসিবাদী লোকেরা ঢুকে গেছে,
এনসিপি বলবে বিএনপির মধ্যে ঢুকে গেছে, বিএনপি বলবে জামাতের মধ্যে, মানে এবং আজকে নিশ্চয়ই জানেন যে কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীদের সাথে বিএনপি নেতা আমি সেটাই বলছি, 35 জন মারামারি ধাওয়া পাল্টা দাও হতেই পারে, এটা নিয়ে কোনো কথা না। আমার কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির পুলিশের ভূমিকাটা সেখানে কি হবে। আমরা পুলিশকে এখন পর্যন্ত সেই মানে তার যে পুলিশি ভূমিকাটা, পুলিশিংটা সেখানে আমরা দেখতে পাচ্ছি না। এবং রাজাকি ভাই যেটা বলেছেন আর্মি, সেখানে আমরা বলছি যে তারা ইনএড টু সিভিল মানে সিভিল পাওয়ারে তারা থাকছেন, সেখানেও কিন্তু তৎপরতাটা ওই ধরনের না। গোপালগঞ্জে আমরা কি দেখলাম, সিরিয়াসলি আপনার একটা ফেলিওর হয়েছে, কোনো রহস্য আছে গোয়েন্দা ফেলিওর আছে। দেখেন আপনারা যে সবাই রহস্য আর ষড়যন্ত্র বলেন, আমরা ছোটবেলায় একটা কথা বলতাম যে কোন যন্ত্র যন্ত্রণা, জি, তখন আমরা বলতাম সেটা হচ্ছে ষড়যন্ত্র। আপনার যে কোনো ফেলিওরকে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া যায়। কথা হচ্ছে আপনার শত্রু তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই, আপনি কেন শত্রুর ষড়যন্ত্রকে কারণ হিসেবে উল্লেখ করবেন? আপনি তো জানেন শত্রু ষড়যন্ত্র করবেই, সুতরাং শত্রু ষড়যন্ত্রকে আপনার তো খেয়াল রাখবেন শত্রু কি ষড়যন্ত্র করতে পারে। আমি আপনাকে লিখে দিতে পারি, শেখ হাসিনার বিচার শুরু হলে আওয়ামী লীগ এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো অপঘাত নাই, এমন কোনো নাশকতা নাই যেটা করবে না। এটা আপনি হিস্ট্রি থেকে দেখতে পারেন। সুতরাং আপনি যদি তখন বলেন, আমি কথাটা শেষ করি ভাই, সেটা হচ্ছে যে আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে, যেটা প্রত্যেক জায়গায় হয়, গণ অভ্যুত্থানের পরে পাল্টা গণ অভ্যুত্থান হয়, পৃথিবীর বহু জায়গায় হয়েছে, আমাদের এখানে এখনো এই ধরনের সিচুয়েশন আমরা সমাধান করতে পারি। সুতরাং আমরা একেবারে আমরা যদি এটা মনে করি যে ইলেকশনের মাধ্যমে একটা সমাধান হয়ে যাবে, সংস্কারের মাধ্যমে, সেই কথাটা আনিস বাবু একটু আহমেদ আজম ভাইয়ের কথা শুনে আপনার কাছে আসি। টাইম দিয়েন না, অসুবিধা নাই। আমি জাস্ট মঞ্জু ভাইকে বলছি যে 71 সালে যে পরিস্থিতি, একটা বিধ্বস্ত রাষ্ট্র, একটা জাতিকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, 30 লক্ষ মানুষ মারা গেছে যেখানে, এত নির্যাতন পাকিস্তানি বাহিনীর, এটার সাথে যদি আমরা আজকে শেখ হাসিনার একটা সরকার বদলকে এটার সাথে যদি তুলনা করি, ওই রাষ্ট্রে ওই সময় যে পরিস্থিতি দেশের মধ্যে ছিল, সড়কই তো ছিল না, এখন তো সড়ক আছে। আমার নিজের বাড়ি পড়ে দিয়েছে, আমাদের নিজের গাড়ি পড়ে দিয়েছে, রাস্তা ছিল না। সেরকম একটা দেশের থেকে আজকে 54 বছর পরে একটা রাষ্ট্র যেখানে সরকার বদলে কিছু অ্যাট্রোসিটি ঘটেছে, সেটাকে যদি আপনি বলেন কিছুই নাই, সবকিছু ভাঙচুর, কিছুই হয় নাই, এগুলো তো অ্যাবসার্ড। আলমগীর ভাই, আনিস ভাই আপনার বাড়ি পুড়িয়ে দিয়েছে, এবারে আওয়ামী লীগের কত লোকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বলেন? এবারে পুড়ে দিয়েছে, কিন্তু সেই তুলনাটা থানা পুড়ে দিয়েছে, না তুলনাটাই তো আপনি তো তুলনা করেছেন, তুলনাটা তো আপনি করেছেন। না, আপনারা বলতেছেন যে 71 সালে আপনি প্রশ্নটা তুলেছেন, এমন একটা বিধ্বস্ত রাষ্ট্র ছিল যেখানে কিছু হতে পারে না। 71 সালে এত বিধ্বস্ত অবস্থা থেকে আমরা কিভাবে উঠে এসেছি? আপনি প্রথম তুলনাটা করেছেন, আপনি বলেছেন যে এটা কি 71 সালে যে খারাপ ছিল, আমি তো বলি না যে খারাপ ছিল, ধুলিসাৎ হয়ে গেছে। না আমি বলেছি। আমরা এই আনিস ভাই এবং মঞ্জু ভাই দুজনকে অনুরোধ করছি, আমরা পরবর্তী পর্যায়ে শুনবো। আহমেদ আজম খান, এটা আসতে চাই যে আসলে এই যে রাজনৈতিক বড় দলগুলোর মধ্যে আন্তঃকন্দলের প্রসঙ্গ, পরস্পর সংঘাত সহিংসতার প্রসঙ্গ দেখছি, এই যে বিষয়গুলোতে অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি রাজনৈতিক শিষ্টাচার বা গণতান্ত্রিক আদর্শ অনুযায়ী যদি তার নেতাকর্মীকে পরিচালিত করতে না পারে, সেটাও তো নির্বাচন বিলম্বের একটি কারণ হয়ে উঠতে পারে। দেখুন, তার আগে আমি আর একটু কথা বলবো। এখানে একজন সম্মানিত আলোচক বলেছেন যে ক্ষমতার লড়াই যেখানে, সেখানে আদর্শের লড়াই থাকে না। রাজনৈতিক দল মানেই সেটা যত বড় রাজনৈতিক দল হোক আর যত ছোট রাজনৈতিক দল হোক, তার ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রে সেই ঘোষণাপত্র প্রথমেই লেখা থাকতে হবে যে নইলে রাজনৈতিক দলই হবে না, যে আমি একটা রাজনৈতিক দল তৈরি করছি এবং এই রাজনৈতিক দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে একটা নির্বাচনে আমরা লড়াই করে, নির্বাচনী লড়াইয়ে আমরা অধিক সংখ্যক আসন নিয়ে আমরা ক্ষমতা গ্রহণ করবো। অর্থাৎ রাজনৈতিক দল তো এমনি হবে না যে না আমরা কোনোদিন ক্ষমতায় যাব না, আমরা এমনি, ওটা তো রাজনৈতিক দল হয় না। কাজেই ক্ষমতায় যাওয়া মানে আপনি বলছেন যে ক্ষমতা এবং আদর্শের মধ্যে ভারসাম্য অর্জন করতে হয়। হ্যাঁ, ক্ষমতায় যাওয়া মানে যে সেখানে কোনো আদর্শ নেই সেটা তো হয় না, এটা তো মানে তাহলে তো রাজনৈতিক দলই হবে না। জি, এখন আরেকটা কথা মঞ্জু ভাই বলেছেন যে জাতীয় ঐক্য ধরে রাখতে যদি পারা যায়, আমি মনে করি যে এই রাজনৈতিক এই যে 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে যে ঐক্যমত্য কমিশনের সাথে সকল রাজনৈতিক দলগুলা যে বসছে, এটা যেমন একটা ঐতিহাসিক, তেমনি বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হলে আরেকটা ঐতিহাসিক দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই পালন করতে হবে। সেটা বড় দল বলেন আর ছোট দল বলেন, সেটা মঞ্জু ভাই হোক আর সাইফুল হক ভাই হোক, সকলের জন্যই প্রযোজ্য, বিএনপি বা অন্য রাজনৈতিক দলের। সেটা হলো যে জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে। জাতীয় ঐক্য ধরে রাখা মানে এক দল না, জাতীয় ঐক্যটা হলো মূল বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করা, এটা ধরে রাখতে হবে। এখন আপনি যে কথাটা বললেন, জাতীয় ঐক্য মানে আপনি বলছেন দেশ এবং জনগণের প্রশ্নে, দেশ এবং জনগণের প্রশ্নে ঐক্য বজায় থাকা। হ্যাঁ,
সেখানে ঐক্য ধরে রাখতেই হবে। যেমন মঞ্জু ভাই একটা চমৎকার কথা বলছেন যে এক বিরোধী দলের এক রাজনৈতিক দলের নেতার সাথে আরেক রাজনৈতিক দলের নেতার চোখ দেখা দেখি বন্ধ ছিল গত 15 বছর। এই রাজনীতি যেন ফিরে না আসে আর কখনো। রাজনৈতিক দলগুলোর সাথে একের অপরের সাথে একটা সৌহার্দ্য থাকবে, এটাই স্বাভাবিক। যেটা আমরা ভারতে দেখি, যেটা আমরা ইউরোপে দেখি, আমেরিকায় দেখি, ইংল্যান্ডে দেখি, সব জায়গায় দেখি, সেই গণতান্ত্রিক মূল্যবোধটাই ছিল না গত 16 বছর। কাজেই সেইখানে আর আমাদের ফেরার কোনো সুযোগ নাই। তাহলে জনগণ বা জাতি আমাদের কোনোভাবেই ক্ষমা করবে না। এখন আপনি যে কথাটা বললেন যে এই যে আমাদের বড় দলের ভেতরে, দেখুন বড় দলের ভেতরে টুকিটাকি সমস্যা থাকবে, কারণ যেমন বিএনপি তার এক একটা নির্বাচনী এলাকায় 10 জন প্রার্থীও আছে, তো কাজে কিছু সমস্যা থাকবে, কিন্তু বিএনপি এটাকে নিয়ন্ত্রণ করতে জানে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সে ব্যাপারে নিয়ন্ত্রণ করতে পারছেন আপনারা? হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে পারছি। এখন বিষয়টা হলো যে টুকিটাকি ঘটনা হলে যদি মনে করেন যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এই কথাটা কিন্তু সত্যি না। কাজেই টুকিটাকি ঘটনা ঘটবে। যেমন আপনি ওই কুমিল্লার যে ঘটনাটা, এই ঘটনার সাথে অন্য ঘটনা জড়িত। একটা ছেলে সে অ্যাডভাইজার হয়ে সে পরবর্তীতে ওইখানকার এমপি হবে বলে সে খুব ওখানে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাচ্ছে। এটা আমি মনে করি যে সরকারের তাকে নিয়ন্ত্রণ করা দরকার, এবং তাহলে ওখানে নিয়ন্ত্রণটা হয়ে যাবে। কারণ নির্বাচন তো সকলে মিলে করতে হবে। সে যদি নির্বাচন করতে চায়, আমি মনে করি এখনই তাকে সরকার থেকে পদত্যাগ করা উচিত। কারণ নির্বাচন তো সামনে, হয়তো আগামী 6-7 মাসের মধ্যে। তো 6-7 মাসের মধ্যে নির্বাচন হলে এখনো যদি সে পদত্যাগ না করে, তাহলে তো সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সরকার থেকে পদত্যাগ করা উচিত, আর নইলে তার ওই চিন্তাটা বাদ দেওয়া একটা উচিত। প্রশ্ন থেকে যায়, একটা প্রশ্ন থেকে যায়। এবং আমি এই শেষ কথাটা এই বলি যে আমাদের একটা বিষয়ে একমত হতে হবে, যে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রায় ফিরে যেতে হবে, নইলে দেশের সমৃদ্ধি, বিনিয়োগ, আইনের শাসন কিছুই হবে না। আর সেজন্য আমাদেরকে আরো সহিষ্ণু হতে হবে, জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। ফয়েজ আহমেদ, সাইফুল্লাহ কাছে চাই, নির্বাচনের প্রশ্নে 71-24 মুখোমুখি যে অবস্থানের কথা বলছে, এটা আসলে আমরা বারবার ওই প্রসঙ্গটাতে আনার চেষ্টা করছি যে আসলে ভোট পেছানো, নির্বাচন পেছানো, ঝুঁকি, অনিশ্চয়তার এই প্রসঙ্গগুলো যাতে কেটে উঠে, যাতে না থাকে, সেটাই আসলে আলোচনার বিষয়। এই মুখোমুখি জায়গাটা কোনো ঝুঁকি বা সংশয় তৈরি করবে কিনা? ধরুন, যারা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন, তো নিশ্চয় একটা রাজনৈতিক লক্ষ্য আছে বা রাজনৈতিক উদ্দেশ্য আছে। আমি প্রায় 1 বছর আগে থেকে বলে আসছি, বাস্তবে আমাদের তো ইতিহাসের মানে আমাদের 5000 বছরের যদি লিখিত ইতিহাস থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 71 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ। তার কিছু আনফিনিশড কিছু ন্যাশনাল টাস্ক আছে। আমরা যে গণতান্ত্রিক যে রাষ্ট্র, সমাজ, সংবিধান তৈরি করতে চেয়েছি, আমি 4 নীতি যদি বাদও দিই, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বাংলাদেশ 53-54। আপনি কি আমাকে সময় দেবেন না? তাহলে আপনি কেন? আপনার কাছে তো আমি শুনছি না, আপনি যেভাবে ভান করছেন যেন আপনি যেন থামিয়ে দেবার আমি আপনার দিকে তাকিয়ে আপনার কথা শুনছি, তার মানে এই না যে আপনাকে বলছি যে আপনি শেষ করুন। ডোন্ট মেক ইট। তো বলেছি যে আমরা আনফিনিশড টাস্কের দায়িত্ব নিয়ে এই 2024-এর যে অভূতপূর্ব গণজাগরণ, গণ অভ্যুত্থান, সেটা হাজির হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এই গণ অভ্যুত্থানের বার্তাটা আমি নিজে বলেছি, আমরা প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা যে সরকার গঠন করেছি, এর আসলে বার্তাটা সরকার গ্রহণ করতে পারেনি। বৈষম্যের প্রশ্নে বলেন, সাম্যের প্রশ্নে বলেন, মানবিক অর্থে বলেন, অনেকগুলো কমিশন হয়েছে। বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। গোটা অর্থনীতি যে দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তদের যে অর্থনীতি, আনহোলি নেক্সাসটা 1 বছরে এটা কিন্তু ইন দ্য মেইন কিন্তু ইন্ট্যাক্ট আছে। সরকার অনেক জায়গায় হাত দেবার চেষ্টা করেছেন। সরকারের ইন্টেনশন নিয়ে আমার বড় কোনো প্রশ্ন নেই। আন্তর্কিত কিন্তু তাদের অভিজ্ঞতা বা প্রজ্ঞা, দূরদর্শিতা, বাস্তব কাজের ক্ষেত্রে নিশ্চয়ই সমস্যা সংকট হয়েছে। আর আপনি যেটা বলছিলেন, এটা আমি প্রায় বলি, বিপ্লবের পেছনে সবসময় প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনে প্রতি অভ্যুত্থানটা হাঁটে। বাংলাদেশে গত 1 বছরে আমাদেরকে অনেক অসাধারণ অনেকগুলো বড় দাগের চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আসতে হয়েছে। আবার এটার জন্য অনেকখানি আমি আবার সরকারকে দায়ী করি, কারণ যারা ধরেন হেরে গেছে, যারা বিদায় নিয়েছেন, তারা তো যে কোনোভাবে তারা তো ফেরার চেষ্টা করবেন। কিন্তু সরকার এটাকে রাজনৈতিকভাবে, যেটা আপনি বললেন না যে সবাইকে আপনি আস্থার মধ্যে নেবেন রাজনৈতিক দলগুলোকে, সরকার তো চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ সরকার, কিন্তু শুরুতে সরকারের বড় জায়গায় ফেলিওরটা কোথায়? সরকার নিজেকে দলীয়ভুক্ত করে ফেলেছেন। সরকার তার পক্ষপাত দুষ্টতা বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। যে সরকারকে আমরা সবাই সমর্থন জুগিয়েছি,
বিশেষ কোনো দল অংশকে মদত যোগানো সরকারের কাজ না। এটা করতে যেয়ে তারা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিয়েছেন, এবং তারা যদি এটা চলতে থাকে আগামী নির্বাচনের বড় রাজনৈতিক ঝুঁকিটা কিন্তু এইখানে। জি, স্যার, এবং যে কারণের জন্য আনিস আলমগীর বলবার সুযোগ পেলেন যে সরকারের এক পকেটে এনসিপি, আরেক পকেটে জামাত এবং অন্যরা আছে। আবু হেনা রাজ্জাক সুতরাং ভাই। এই জায়গা- আমি বলছি এই জায়গা থেকে সরকারকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে আগামী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকির অসংখ্য মধ্যে ধন্যবাদ আপনাকে। পড়তে জি। পারে। আমি খুব জি। সিম্পলি বলে দিচ্ছি, একটা কথা আসছে 71-এর চেয়ে 24 বড় কিনা। এই বিতর্ক ঠিক না। 71 মুক্তিযুদ্ধ করেছে, ঠিক আছে। তখন ছিল কার সাথে লড়াই? আমার শত্রু দেশের সাথে। সেখানে 30 লক্ষ মারা গেছে। আর 24 সালে বা বিগত 16 বছরে বাংলাদেশের 57 জন সেনা অফিসার যেদিন মারা গেছে, সেই দিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয়েছে। এই সার্বভৌমত্ব নষ্টকারী যে দলটা, তারপরে সেটাকে যখন হজম করতে পারলো, তারপরে করলো শাপলা চত্বরে হত্যা, আয়নাঘর, বিনা বিচারে হত্যা, নাগরিক অধিকার হরণ। তো স্বাধীন দেশে যে সার্বভৌমত্ব যে নষ্ট করে যে দলটা, তার তো খুব কম পানিশমেন্ট হয়েছে যে আপাতত তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। 57টা সেনা অফিসার একটা স্বাধীন দেশে কিভাবে মারা যায়? তারপরে সেনাবাহিনী চুপচাপ বসেছিল। আমরা দেখছি ছোটবেলায়ও একটা আর্মি অফিসার যদি কোথাও ইনসাল্ট হয়েছে, সেই এলাকা চুইসে বেড়াইছে। আর 57টা অফিসার মারা গেছে, গোটা সেনাবাহিনী চুপচাপ বসা ছিল। এই প্রসঙ্গগুলো সমাধান করতে গিয়ে না আসলে না না না, নির্বাচন পিছাবে কিনা এখানে এটাও বড় কিন্তু ব্যাপার আলোচনা আছে। আমি সেজন্য একটু বলছি, ছোট্ট করে বলুন। এটা খুব গুরুত্ব বহন করে। সে কারণে 71-এর সাথে এটা অ্যাড হইতে হবে। জি, অ্যাড হয়ে একটা জায়গায় আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। জি, আমরা আজম খান আসতে চাই। এই যে নির্বাচন পেছনের অভিযোগ বিভিন্ন সময় আপনার দল থেকেও করায়, সেক্ষেত্রে রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে এটা এক ধরনের রাজনীতি, অর্থাৎ সরকারকে নির্বাচনী মুখী করার একটা রাজনীতি। দেখুন, প্রথম কথা হলো আমরা কিন্তু এই সরকারকে করি। কারণটা কি? আমরা যারা এখানে কথা বলছি সকলেই কিন্তু আমরা এই সরকার গঠনের সহযোগিতা করেছি। অতএব আমরা বিশ্বাস করতে চাই যে এই সরকার নির্বাচন কোনোভাবে বিলম্বিত করবে না। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সেদিন নিজে বলেছেন যে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন যাতে বিলম্বিত হয়। একটা কথা মনে রাখতে হবে, নির্বাচন বিলম্বিত হওয়া মানেই গণতন্ত্রের অগ্রযাত্রা পিছিয়ে যাওয়া। নির্বাচন বিলম্বিত হওয়া মানেই এই যে সরকার একটা বড় মানে একটা ইকোনমিক ইনভেস্টমেন্ট সামিট করেছিলেন, তার রেজাল্টটা এখনো কিন্তু শুরু হয়নি। কারণ সকলেই অপেক্ষা করছে যে একটা নির্বাচিত সরকারের আমলে তারা শুরু করবেন। ওটা পিছিয়ে যাওয়া, নির্বাচন পিছিয়ে যাওয়া মানেই বাংলাদেশের সকল মানে গণতান্ত্রিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল সমৃদ্ধি কিন্তু আটকে থাকা। এই জন্যই আমি বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন দেবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানের সাথে বাংলাদেশের ক্ষমতায় এসছেন, সম্মানের সাথে বাংলাদেশের ক্ষমতা থেকে সম্মানের সাথে ফুলেল শুভেচ্ছায় বিদায় নেবেন। মানে আপনি এটা শুধু আমার প্রত্যাশা না, জি। এটা বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা। কারণ আমাদের একমাত্র নোবেল লরিয়েটের কাছে আমাদের সকলের এইটা প্রত্যাশা, চাওয়া, এর বাইরে অন্য কোনো চাওয়া নেই। এটা একটু বলুন আজম ভাই, যে আসলে লন্ডন বৈঠকের যে আলোচনা, আমরা কিছু জানি, অনেক কিছু তো জানি না, জি। সেটি সামনের দিনে বাস্তবায়ন হতে যাচ্ছে নির্বাচন সহ অন্যান্য প্রসঙ্গে। এটিকে আমরা ধরে নিতে পারি? আমি তো মনে করি যে এখানে বিএনপিরও আর পেছাবার সুযোগ নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও পেছাবার সুযোগ নাই। কারণ এই দুটি পক্ষই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিটেড। যদি কেউ ডেভিয়েট করে তার দায় দায়িত্ব থাকে। আমাদের অসংখ্য ধন্যবাদ। মঞ্জু ভাই। জি, আমি যে কথাটা উঠেছিল, রাজাকি ভাই কিছুটা বলেছেন যে 71 আর 24-এর ব্যাপারে। দেখেন 24-এর মূল স্লোগান কি ছিল? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। অর্থাৎ সে কিন্তু 71-কে রেফার করেই বলছে ওই লাখো শহীদ কখন হয়েছে? 71-ই তো হয়েছে। সুতরাং সে 71-এর এটাই ক্লেম করছে, তার যে অভিপ্রায়টা, তার যে চেতনাটা, সেটা ধারণ করে সে বলছে যে দেশটাকে তোমরা যে বাপের দেশ বানায় ফেলছো, কেউ এটা তোমার বাপের দেশ না। অর্থাৎ এই যে রাজতন্ত্রের দিকে টার্ন করছিল, সেটাকে সে চ্যালেঞ্জ করেছে। সেজন্য আমি বলছি এই বিতর্কটা তোলা হচ্ছে একটা ইন্টেনশনাল বিতর্ক তোলা, নাম্বার 1। নাম্বার 2, আমি আবারও বলছি, আপনার আনিস আলমগীর ভাই বলেছেন ওনার আমার নিজের বাড়ি পুড়িয়ে দিয়েছে পাকিস্তানি আর্মিরা, আমরা আমাদের ফ্যামিলির সবকিছু কয়লা পেয়েছি। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা 24-এ যেটা দেখেছি হেলিকপ্টার থেকে গুলি করে মারছে, এটার সাথে তো 71-এর তুলনা না, ওটা তো একটা যুদ্ধ ছিল। এখানে একটা গণ অভ্যুত্থানকে, গণ আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য যে কথাটা করা হয়েছে, আপনাকে মনে রাখতে হবে আওয়ামী লীগকে তো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কখন গিয়ে? যখন দেখা যাচ্ছে আপনি অনবরত উস্কানি দিচ্ছেন, অনবরত ভারত থেকে আপনি এখানে মানে নানা ধরনের উস্কানি পয়দা করছেন। দেখেন বিএনপির মতো বড় দল, জামাতের মতো দলও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের উদারতা ছিল। ডক্টর ইউনূস নিজেও বলেছেন কোন দলকে আমি কি করব না, নিষিদ্ধ করব না।
তাহলে আমরা যে একটা বিতর্কের সূত্রে শুধু বিতর্কের দিকে যাচ্ছি বিষয়টা তা না, বাস্তবতাটাকে বোঝার বাস্তবতা চেষ্টা আসতে হবে করতে এবং হবে। সমাধান আসতে হবে। অসংখ্য ধন্যবাদ। আনিস ভাই, শেষ লাইন শুনবো, একেবারে এক লাইনে ডক্টর বলবেন। ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না এটা বলেছেন, আমরা সবাই আশা করেছিলাম। বিএনপিও বলেছে আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই, কারোর চাই না। কিন্তু উনি যে প্রশংসা করছেন ডক্টর ইউনূস, এই যমুনাতে উনি সমাবেশ করতে দিয়েছেন, যমুনার নিষিদ্ধ এলাকা সমাবেশ করেছেন এই জন্যই যে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। সাইফুল ভাই শেষ লাইন। আমি মনে করি যে এখন আমাদের একটা কালেকটিভ উইজডম দেখানোটা গুরুত্বপূর্ণ। আমরা একটা হিস্টোরিক্যাল ট্রানজিশনের মধ্যে আছি, এখন কোনো পা পিছলে যাওয়ার সুযোগ নেই। চলেন সবাই মিলে আমরা বিচার সংস্কার এবং অসংখ্য ধন্যবাদ। নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রা যাত্রা করি। শেষ লাইন খুব ছোট করে ভাই। জি, একদম পরিষ্কার যেটা সাইফুল ভাই যেটা বললেন। আসলে আমরা আলোচনায় অনিশ্চয়তা এই শব্দগুলি রাখতে পছন্দ করি, এটা খুব মানুষ মনে হয় আলোচনা শুনতে পছন্দ করে, কিন্তু আমি বা আমাদের পলিটিক্যাল পার্টিগুলি নিশ্চিত করে বলি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জি, রাজাকে ভাই। না, আমরা তো ওটা চাইবই যে একটা সুন্দর নির্বাচন দিয়ে দেশটাকে একটা নির্বাচিত সরকারের কাছে দিয়ে চলে যাক, এটা আমরা চাইবো। কিন্তু আমি সংকট দেখছি এবং আমি নিরাশ হচ্ছি। অন্তত মঞ্জু ভাই, শেষ লাইন হিসেবে কি যোগ করবেন? আমি বলছি যে আবারও আনিস আলমগীর ভাইকে উদ্দেশ্য করে বলছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু বলেছিল যারা ক্ষমতা হারালে 5 লাখ 10 লাখ লোক মারা যাবে, সেটাও যাতে আনিস আলমগীর ভাই খেয়াল রাখেন যে বাংলাদেশে সেই ধরনের রক্তপাত হয় নাই এবং ইনশাআল্লাহ হবে না। জি, আহমেদ আজম খান। রাজ্জাকি সাহেব বলেছেন যে উনি অনিশ্চয়তা দেখছেন, আমি সেজন্যই বলতে চাই উনার কথাকে সমর্থন করে যে এই অনিশ্চয়তা যেন কেটে যায়, নতুন করে যেন মঞ্জু ভাইরা আবার শুরু না করেন যে আমরা এতদিন উচ্চ কক্ষে বলছি, নিম্ন কক্ষে এখন পিয়ার চাই। এই নতুন সমস্যাগুলো যেন তৈরি না হয়, আমরা যেন নির্বাচনের পথে যাই, দেশটার দিকে তাকাই। নির্বাচনের ব্যাপারে সরকার একবারও বলে নাই যে নির্বাচন হবে না বা কি হবে না। আমরা বারবার এই আলোচনাগুলো কেন তুলছি, মানে বিষয় হচ্ছে যে আমরা এই তুলেই বরং আরো একটা মানে একটা সরকার একবারও বলে না, কিন্তু মব লাগিয়ে এই জন্যই বলি যে সরকার তো বলে না, আমরা যেন সরকার আমাদের চাঁদাবাজের কথাটা আপনি বলছেন। হ্যাঁ, চাঁদাবাজি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বৈধ 53 বছর যাবত। সাইফুল্লাহ, আপনার কাছে আসতে চাই যে এই প্রশ্নটি নিয়ে। আসলে একটি নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো বা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা প্রয়োজন, সেই জায়গাতে কেউ কতটুকু হচ্ছে সরকারের সদিচ্ছা, এই ব্যাপার নিয়েও রাজনৈতিক দল বা যারা আলোচক বিশ্লেষক আছেন তারা প্রশ্ন তুলছেন। আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, সম্মানিত আলোচক বৃন্দ আর মধ্যরাতে দর্শক শ্রোতা যারা রাত জেগেছে এই অনুষ্ঠান দেখবেন আগামী প্রায় 1.5 ঘন্টা, আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম। আমি আপনার প্রধান প্রশ্ন যেটা, আমি পুরো পরিস্থিতিকে নানা চ্যালেঞ্জ আছে, কিছু ঝুঁকি আছে, কিন্তু আমি খুব ইতিবাচকভাবে আমি দেখছি এই জায়গা থেকে যে এখন যারা সক্রিয় রাজনৈতিক দল তারা সবাই নির্বাচনের পক্ষেই তাদের অবস্থান। রাজনৈতিক দিক থেকে নির্বাচন কবে কখন কিভাবে হবে, নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে কিনা, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে কিনা, এগুলো নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, আমাদের নানা মাত্রার কনসার্ন আছে। সরকারের দিক থেকে আমি দেখছি যে তারা গত কদিনের বিশেষ করে ডিসেম্বরের মধ্যে প্রশাসনিক যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবার যে ঘোষণা, গতকালকেই তো না, গত পরশুদিন সর্বশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে যে সরকার নির্বাচনটাকে প্রধান তাদের যে টার্গেট বা তাদের যে প্রধান ম্যান্ডেট বিচার এবং সংস্কারের পরে সেই লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন। কিছু ঝুঁকি আছে যেটা আনিস আলমগীর ভাই বলবার চেষ্টা করলেন। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে তো নির্বাচন কেন্দ্রিক নানা তাহলে যারা সংশয় দেখছেন তারা কারা? সংশয় যারা দেখছেন, তো সংশয়বাদীটা ভালো, ওইটা মার্কসের খুব বিখ্যাত একটা কথা আছে, কার্ল মার্কসের, যে সকল ব্যাপারে সংশয়ী হও, মানে যে কোনো প্রশ্নকে তুমি ক্রিটিক্যালি তুমি দেখো। তো ক্রিটিক্যালি দেখার মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে বেশি না বুদ্ধিবৃত্তিক, এমনকি বুদ্ধিবৃত্তি তো মানুষের রাজনৈতিক সামাজিক জীবনেরই তার সঙ্গে যুক্ত ঘটনা। তো আপনি সমাজবিজ্ঞানের শিক্ষক হিসাবে নিশ্চয় আপনি এটা জানেন, ফলে এটা হচ্ছে এটা অতিরিক্ত সতর্কতা আমরাও তো প্রতিনিয়ত বলছি। সে জায়গা থেকে দলগুলোর মধ্যে কিছু বিরোধ আছে, বৈরিতা আছে, প্রতিযোগিতা আছে। আমরা চেষ্টা করছি এই বৈরিতা যেন একটা শত্রুতামূলক পর্যায়ে একটা সহিংসতার জায়গায় যেন না যায়। আর গুরুত্বপূর্ণ হচ্ছে আমি মনে করি সরকারের পলিটিক্যাল উইজডম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারের যদি পলিটিক্যাল উইজডম তারা যদি ক্লিয়ারলি বলতে পারেন, ইয়েস আমরা বিচারটা আমরা দৃশ্যমান করছি, সংস্কারে আগামীকালকের মধ্যে আমরা চেষ্টা করছি আলাপ আলোচনা গুটিয়ে আনার জন্য। 5ই আগস্টের আগে আমাদের অভ্যুত্থান বার্ষিকীর
যেদিন হবে তার আগে আমরা এটাকে সম্পন্ন করতে চাই। বাকি থাকে নির্বাচনের প্রশ্ন। সেদিক থেকে সকল রাজনৈতিক দলকে, জনগণকে আস্থায় নিতে পারলে আমি মনে করি আমাদের যে লক্ষ্য যেটা আছে, ফেব্রুয়ারি দেখলাম কেউ মানে আজকে নির্বাচন বলছেন- নিয়ে তখন এই প্রশ্নবোধকের আমি- প্রশ্নবোধক আর থাকবে না। প্রশ্ন, অনেক প্রশ্ন থাকবে। আচ্ছা। সরকারের যেটা বললাম, এই প্রশ্নগুলি রিজলভ করা, এটাকে অতিক্রম করে যাওয়াটাই তো পলিটিক্যাল উইজডম। জি। সেটাই সরকারের কাজ। সেটাই সরকারের এবং কাজ। সেদিক থেকে সমস্ত স্টেক হোল্ডার সবাইকে আস্থার মধ্যে নিয়ে সরকারকে জি, চলতে হবে। সাইফুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুজিবুর রহমান মঞ্জু ভাই আসতে চাই। এরকম একটি অভিযোগ আছে, আমি কোনো দলকে ছোট বড় বলছি না, বাট আলোচনার স্বার্থে যারা বিশ্লেষক তারাই বলেন যে ছোট দলগুলো এমন প্রসঙ্গগুলো তুলছে যে প্রসঙ্গগুলোতে বড় দলগুলো একমত হবে না, মেনে নেবে না, মতের পার্থক্য হবে এবং সেটি একটা পর্যায়ে সংঘাত, সহিংসতার সৃষ্টি করতে পারে। এরকম কিছু নজিরও আমরা দেখছি। এখন ছোট দলগুলো চায় তার জিতে আসা বা সংসদে থাকা নিশ্চয়তা। এই প্রশ্নেও নাকি নির্বাচন বিলম্বিত হওয়া প্রয়োজন, এরকম একটা অভিযোগ আছে। কি বলবেন এই অভিযোগে? বিলম্বিত হলে তার নিশ্চয়তাটা কিভাবে পাবে? বলছে, মানে এটা এই জন্যই শুনতে একটা চাই বিষয় আপনার হচ্ছে কাছে। যে যেহেতু বাক স্বাধীনতার দ্বার ব্যাপকভাবে উন্মোচিত হয়েছে, যে যা কথা বলতেই পারে, সেটা কথা যেটা বলছে সেটা যৌক্তিক কিনা সেটা হচ্ছে প্রসঙ্গ। দেখেন, আমি গত পরশুদিন ঐকমত্য কমিশনে একটা প্রস্তাব দিয়েছিলাম জি, যে এই যে এত আলোচনা আমরা করছি, এত একবার কাছাকাছি যাচ্ছি, আবার মিলছে না, বিভিন্ন জিনিস হচ্ছে, এটা ফয়েজ যেটা বলেছেন যে এটা কিন্তু অসাধারণ একটা ডায়ালগ হচ্ছে সেখানে, এক ধরনের এক্সচেঞ্জ অফ ভিউজ, এক্সচেঞ্জ অফ ডিবেট, নানা ধরনের হচ্ছে, এবং এটা সত্যিকার অর্থে একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট আকারেই একটা একসময় হয়তো মর্যাদা পাবে। তো আমি সেখানে একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা দাবি যদি আমরা একমত হতে পারি, বিএনপিকে আমি উদ্দেশ্য করে বলেছিলাম যে বিএনপি যদি একটা সংস্কারে একমত হয় তাহলে অনেক সংস্কার আর এখানে আলোচনার দরকার নেই। কি সেটি? আমি বলেছিলাম যে লোয়ার হাউসে যদি পিআরটা বিএনপি এগ্রি করে ফেলে, ঠিক আছে, তাহলে আর বাকি সব সংস্কারের ব্যাপারে দেখা যাবে যে খুব বেশি মানে বক্তব্য থাকবে না। কেন বলেছিলাম সেটা এই জন্যই বলেছিলাম যে দেখেন, আমাদের পার্লামেন্ট কখনোই কার্যকর ছিল না। আমরা যদি দেখি বিগত 16 বছর বা 15 বছর পার্লামেন্ট কার্যকর ছিল না। এর আগেও যখন দেখা গেছে যে কেয়ারটেকার সরকার সময় আন্দোলন মানে নির্বাচন হয়েছে, সেখানে দেখা গেছে সূক্ষ্ম কারচুপি বা নানা কথা তুলে দেখা গেছে বিরোধী দল ওয়াকআউট করেছে বা অনেক সময় পার্লামেন্ট আর যায় নাই। আমাদের রাজনীতিতে যদি পার্লামেন্টে কেন্দ্রীভূত থাকতো তাহলে কিন্তু আমাদের এই যে রাজপথের আন্দোলনটা, রাজপথ ব্যারিকেড অবরোধের যে সংস্কৃতিটা আমাদের মধ্যে আছে, এটা কিন্তু আর বেশি থাকতো না। মানে রাজনীতি পার্লামেন্ট থেকে রাজপথে আসার প্রয়োজন হতো। আমার এমনও মনে আছে যে আপনাদের অনেকেরই মনে থাকার কথা, সাইফুল ভাই, আজম খান ভাই, রাজাকি ভাই, সবারই আমরা বয়সে তো এখানে ওনারা বেশি, আমরা হয়তো কিছুটা কাছাকাছি। আপনার তখন ওই যে এরশাদ আমলের পরে বা 91-এর পরে যখন পার্লামেন্ট হতো, আমরা বেশি পার্লামেন্ট টুকিটাকিটা দেখতাম যে পার্লামেন্টে কি হয়েছে, কে কাকে খোঁচা দিয়ে কি কথা বলেছে। ওইটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ইস্যু থাকতো, আমরা যারা ইয়ং ছিলাম আর কি। কারণ আমরা দেখতাম যে কিভাবে কে সুন্দর করে কথা বলছে, কে কার যুক্তিকে হারাচ্ছে। ঠিক আমাদের ঐকমত্য কমিশনে কিন্তু আমরা এটার কিছুটা মানে ফ্লেভার পাচ্ছি সেখানে কথা বলতে গিয়ে। আমি যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন, আমাদের এই যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে বসে রাষ্ট্রের নীতি কি হবে, রাষ্ট্রের আইন বিভাগ কিভাবে কাজ করবে, বিচার বিভাগ কিভাবে কাজ করবে, সিভিল সার্ভিস কমিশনে কিভাবে নিয়োগ হতে পারে, আমাদের নির্বাচন কমিশন কিভাবে, অতীতে কিন্তু কখনো এই ধরনের আলোচনা হয় নাই। ফলে অনেকেই অনেক কিছু জানতো না, অনেকে অনেক কিছু সেখান থেকে জানতে পারছে প্রতিদিন। ইভেন এই যে আমাদের রিপোর্টাররা যখন সাংবাদিকতা, আমি দেখি রিপোর্টাররা আমাদের যেতে অনেক বেশি জানে, কারণ ওরা এগুলো শুনতে শুনতে তারা এটার সাথে ইনভলভ হয়েছে। তা মূল কথা আমি যেটা বলতে চাচ্ছি যে গণতন্ত্রকে যদি কার্যকর করতে হয় আপনাকে কোনো না কোনো ফর্মের ডায়লগটা লাগবে। তো সেজন্য আমি ওই প্রস্তাবটা দিয়ে এটাই বোঝাতে চেয়েছিলাম যে আপনারা যদি পাওয়ার শেয়ারিং এর যে জায়গাটায়, এটা যদি মৌলিক জায়গায় করতে পারেন, তো পাওয়ার শেয়ারিং এর জায়গাতে কোনো ইমোরাল ইস্যু আর আসতেছে না। ভাগবাটোয়ারা, আমাদের দেশে তো এই ধরনের ভাগবাটোয়ারা হয়েছে, সিট ভাগাভাগি হয়েছে। এটাকে আপনি ইমোরাল জায়গায় নিয়ে মোরাল জায়গায় আনার সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে আপনি যদি পিআর সিস্টেমে ভোটটা দিয়ে দেন, যার যার নিয়ে সে পার্লামেন্টে গেল, কেউ 2 সিট নিয়ে গেল, কেউ 10 সিট নিয়ে গেল, কেউ 150 সিট নিয়ে গেল, আবার জোট করে তো ভাগাভাগি হয়েছে। পিআর এর কি অবস্থা হবে? ধন্যবাদ। আমরা আমি যেটা বলছি তখন হবে কি, এই যে আপনি এখানে এখন যে আলোচনাগুলো করতে পারছেন, তখন পার্লামেন্টে আলোচনাগুলো করতে পারতেন। তো এইটা মূল জায়গার কথা, যেটা সেখানে হচ্ছে সবাই যদি সবার স্বার্থকে দেখে তাহলে তো ঐক্যমত্যে পৌঁছানো যাবে না। আমরা যেটা চাচ্ছি যে স্বার্থ দেখেন, অসুবিধা নেই, কিন্তু কিছু ছাড় দেন, কিছু ছাড় দেন। জি, মুজিবুর রহমান মঞ্জু ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি আহমেদ আজম খান আপনার কাছে আসতে চাই যে বিএনপি যদি লোয়ার হাউসে পিআর পদ্ধতি মেনে নেয় তাহলে অনেক কিছুরই সমাধান হয়ে যাবে। এখন বিএনপি কেন মানছে না? বিএনপি যে বাস্তবতার কথা বলছে সেই বাস্তবতা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচক বৃন্দকে, স্বাগতম সম্মানিত দর্শক। আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে অনেকগুলো কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে
যে আমাদের যে 16.5 বছরের আন্দোলন, সেই 16 বছরের আন্দোলন ছিল একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, একটি নির্বাচিত পার্লামেন্ট, একটি নির্বাচিত সরকার, যেখানে সকল সুখ দুঃখের কথা আলোচনা হবে, সকল সমস্যার কথা আলোচনা হবে, সমাধান হবে। আর এখন দেখছি যে সেই আলোচনাটা এমনভাবে এত বিস্তারিতভাবে ঐক্যমত্য কমিশনে হচ্ছে, আমার একজন সম্মানিত আলোচক বলছেন যে এটা একটা ঐতিহাসিক ঘটনা। তো এই যে পার্লামেন্টের বাইরেও এই যে ঐক্যমত্য কমিশন করে আলোচনা করাটা, এটা কিন্তু আমি মনে করি যে রাজনীতিতে অনেক বড় পরিবর্তন, এবং সেটা গুণগত পরিবর্তন। তো সেই গুণগত পরিবর্তনটা এসছে বলেই কিন্তু এখন রাজনৈতিক নেতারা, ছোট বড় সকল দলের নেতারা রাজনৈতিক ঐক্যমত্য কমিশনে তাদের অপিনিয়নটা দিতে পারছেন। এটাকে আমি একদিক থেকে খুবই ইতিবাচক মনে করি। বিএনপিকে পিআর পদ্ধতি মেনে নিতে বলছে মানে মেনে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আরেক দিক থেকে আমি মনে করি যে যারা এখানে বসে কথা বলছেন তাদেরকেও ইতিবাচক হতে হবে। অর্থাৎ এই যে সরকারের উদ্যোগটা ঐক্যমত্য কমিশন করা, ঐক্যমত্য কমিশনে মোটামুটি আন্দোলনরত সকল রাজনৈতিক দলকে একত্রিত করা, এটা যেমন ইতিবাচক, ঠিক তেমনি যে রাজনৈতিক দলগুলো আমরা বসে আগামী দিনের একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করতে চাই, তাদেরকেও কিন্তু ইতিবাচক হতে হবে। যেমন আপনি পিআর পদ্ধতির কথা বললেন, একটা বিষয় কিন্তু ঐক্যমত্য কমিশনে আমি যাই না, আমি দলের ভাইস চেয়ারম্যান, ঐক্যমত্য কমিশনে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের একটা কমিটি যায়, আমাদের সেখানে যাওয়া পড়ে না। কিন্তু মঞ্জু ভাই যান, মঞ্জু ভাই নিশ্চয়ই জানেন যে এই পিআর পদ্ধতি নিয়ে যখন ওই ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়, তখন লোয়ার হাউজের বিষয়ে আসেই নাই যে না, লোয়ার হাউজে এত তাড়াতাড়ি পিআর পদ্ধতি না, আপার হাউজে। এখন মঞ্জু ভাই আবার আজকে নতুন করে বললেন যে আমি নতুন করে প্রস্তাব দিয়েছি আমি এটা ওই লোয়ার কথা হাউজে প্রসঙ্গে বললাম আর কি, যে আমরা কথা প্রসঙ্গে নিয়ে বললাম যে উনি যে বললেন না যে কি কারণে ছোট বড় দলের বিষয়, আমি বললাম যে এত তো থাকে না, কারণ আসল জায়গাটা হচ্ছে যে পাওয়ার শেয়ারিং এর ইস্যু, ওই কারণেই বলেছে এটা। তো আমি যতটুকু জানি যে লোয়ার হাউজের বিষয়টা সেটেল, যে না এখানে পিআর পদ্ধতি না, আপার হাউজে পিআর পদ্ধতি হলেই ঐক্যমত্য কমিশনে সকলে একমত হবেন। এখন আমার কথাটা হলো যে বাংলাদেশে আমরা কি আসলে পিআর পদ্ধতিটা সকলে বুঝি? আমি নিজে কিন্তু বুঝি না। বাংলাদেশের বুঝেন না, সেটা কি ইচ্ছা করে বোঝেন? ইচ্ছা করে বুঝি না বলতে, পিআর পদ্ধতির কথাটাই তো এসছে 3 মাস আগে, পিআর পদ্ধতির যে বক্তব্যটা সেটাই তো এসছে 3 মাস আগে। আমি ইচ্ছা করে বুঝবো না, আসলে বুঝি। এটা কত বছর আগে থেকে আলোচনা হচ্ছে, যারা আমরা আলোচনা করি তারাই কি পিআর পদ্ধতি বুঝি? পৃথিবীর কোন দেশে কিরকম পিআর পদ্ধতি, যেমন জার্মানিতে পিআর পদ্ধতি কিরকম পিআর পদ্ধতি, যে 5% ভোট যারা পাবে তারা একেবারে আলোচনা থেকে আউট, 10% ভোটের উপরে পেলে পিআর পদ্ধতিতে তারা সংসদে যেতে পারবে না, কোন জায়গাটায় যেতে, একটু শেষ করি, কোন জায়গাটায় যেতে পারবে সেটা যিনি ওই যার সাথে হেরেছেন ওখানে তিনি কি আপার হাউসে একটা আসন পাবেন কি পাবেন না, এই বিষয়গুলো নির্ধারণ হবে। অর্থাৎ আমরা একটু শেষ করতে হবে আমাকে, এই জন্যই আমরা পিআর পদ্ধতির কথাগুলো বলি। আসলে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই একটা জায়গায় একমত হতে হবে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য। তা যদি একমত হতে না পারি, আসল জিনিসটাকে যদি আমরা গুলিয়ে ফেলি, তাহলে হারবে কে? হারবে বাংলাদেশ, আর আমরা জিতবো যারা 2-4টা কথা বলতে পারি। আহমেদ আজম খান, অসংখ্য ধন্যবাদ।